সো আজকে আমাদের গুণগত রসায়ন পর্ব 3 তে আমরা আসলে গুণগত রসায়নের উপর পুরো চ্যাপ্টারের বিগত বছরে যত বোর্ড এমসিকিউ এসেছে সেগুলো সলভ করব। প্রায় 80টার মতো এমসিকিউ আমরা সলভ করব। কোনটা কোন বোর্ডে এসেছে সেটা আমরা দেখব। এর আগে দুটি ক্লাসে আমরা সিকিউ এবং সমস্ত সিকিউ কিন্তু সলভ করে ফেলেছি। সো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই, একটা একটা করে এমসিকিউ সলভ করে ফেলি। সো আমাদের প্রথম এমসিকিউ, যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন এদেরকে কি বলা হয়? কোশ্চেনটা এসেছে ঢাকা বোর্ড 2021 সালে। সো আমরা চলো এই কোশ্চেনটা সলভ করে ফেলি। তার আগে তোমাদেরকে 15 সেকেন্ড সময় দেওয়া হবে, দেখা যাক কে সবার আগে এটার উত্তর করতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন। আমরা যদি একটা মৌলের পরিচয় দেখি, একটা মৌলের পরিচয় যদি দেখি, ধরো x একটা মৌল যার ভর সংখ্যা হচ্ছে a, প্রোটন সংখ্যা হচ্ছে বা পারমাণবিক সংখ্যা z, m প্লাস মাইনাস এটা হচ্ছে চার্জ আর এটা হচ্ছে তার পরমাণুর সংখ্যা। সো যার ভর সংখ্যা একই কিন্তু প্রোটন সংখ্যা, যাদের ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ভিন্ন, তাদের একজনকে আরেকজনের কি বলা হয়? ঝটপট দেখি এটার উত্তর করে ফেলো তো। ওকে, সো দেখি কে কে কারেক্ট অ্যান্সার করতে পারে। ওকে, এবিসিডি কিন্তু কেউ লিখবা না, এবিসিডি যেন লিখতে না দেখি। সবাই লিখবা হচ্ছে যেটা কারেক্ট অ্যান্সার সেটা লিখবা। আজকে কথা দিচ্ছি যতগুলো বিগত বছরগুলোতে এমসিকিউ এসেছে সবগুলো আমি কভার করে দিব। সো দেখো তোমাদেরকে একটা জিনিস শেখাই, পতে আইসোটোপ, পতে হচ্ছে আইসোটোপ, হ্যাঁ, রতে হচ্ছে আইসোবার, যেটা তোমরা মুখস্থ করেছো আইসোবার। এরপর হচ্ছে দন্তেন্নতে আইসোটোন, দন্তেন্নতে আইসোটোন। এরপর ধরো ইলেকট্রন যদি হয় তাইলে আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? এই যে দেখো চারটা। তো এইটা আমি কেন লিখলাম? এটা লেখার পেছনে কারণ হচ্ছে প মানে হচ্ছে প্রোটন সংখ্যা যদি সেম থাকে তাইলে সেটাকে আমরা বলবো আইসোটোপ। পতে আইসোটোপ, লাস্টের শব্দটা তার মানে প্রোটন সংখ্যা সেম হলে সেটাকে আইসোটোপ বলি। র মানে হচ্ছে ভর, ভর সংখ্যা সেম হলে সেটাকে আমরা আইসোবার বলি। দন্তের ন মানে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। নিউট্রন মানে কি? এই ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার বিয়োগফল। আচ্ছা, ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাদেরকে আমরা আইসো ইলেকট্রনিক বা সম ইলেকট্রনিক শ্রেণী বলি। তাহলে দেখো এক্ষেত্রে কিন্তু আমরা আমাদের উত্তরটা জেনে গেলাম, তাই না? কিভাবে উত্তরটা জেনে গেছি? আমরা আমাদের উত্তরটা জেনে গেছি যে আমাদের এক্ষেত্রে বলা আছে যে ভর সংখ্যা সেম, তাহলে ভর সংখ্যা সেম হইলে একজনকে আরেকজনের আইসোবার বলা হয়। খুবই ইজি কোশ্চেন, কিন্তু প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা আসতে দেখি। সো যারা সঠিক উত্তর করেছো তাদের জন্য সাজেশন হচ্ছে যে আমাদের আইসোটোপ কখন হতো? যখন আমাদের প্রোটন সংখ্যা একই রকম থাকতো। আইসোবার কখন? যখন আমাদের ভর সংখ্যা একই। আইসোমার কখন? যখন আমাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। আমরা জৈব যৌগ চ্যাপ্টারে আমরা আইসোমার নিয়ে স্টাডি করব। ওকে, আর আইসোটোন কখন? যখন নিউট্রন সংখ্যা সমান। তাহলে এই কোশ্চেনটার উত্তর কি? আইসোবার। সো এই কোশ্চেনটার উত্তর হচ্ছে আইসোবার। যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, এইবার আমরা চলে যাব। আর যারা হচ্ছে কোশ্চেনের ব্যাখ্যাটা জানবা সেটা কমেন্ট বক্সে ব্যাখ্যাটাও দিয়ে দিবা, তাহলে তোমার প্র্যাকটিসটা হয়ে গেল। ওকে, নেক্সট 1 থেকে 1.5 ঘন্টা আমরা শুধু লাইভ ক্লাস করবো না, আমরা প্র্যাকটিস করব, আমরা নলেজ শেয়ার করব, ঠিক আছে? ওকে, মানে কোঅপারেশনের মাধ্যমে আমরা আমাদের নেক্সট 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস করব। সো আমাদের এমসিকিউ নাম্বার 2। সো আমাদের পরবর্তী কোশ্চেন, কোন কণার সাহায্যে রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা করেন? ঢাকা বোর্ড 2021 সালের কোশ্চেন। তোমরা আবার বইলো না যে ভাইয়া শুধু ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করতেছেন, বাকি বোর্ডগুলোর কোশ্চেন কি সলভ করবেন না? আমাদের সব বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে একই টাইপের গুণগত রসায়ন থেকে কোশ্চেন থাকে, আমরা সবই সলভ করব, ঠিক আছে? আমরা সবই সলভ করব। সো চলো আমরা একটু দেখে নেই যে আমাদের কোন কণার সাহায্যে রাদারফোর্ডের বিচ্ছুরণ পরীক্ষা করেন। আমাদের একটা টার্ম ছিল নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষা। সো কোন কণার সাহায্যে? মনে করো তো, এই যে আমাদের সেই জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা, গোল্ড প্লেট, ঠিক আছে? কত সেন্টিমিটার পুরু জানি? 0.04 সেন্টিমিটার পুরুত্ব, তাই না? পুরু। আর এই পাতলা সোনার পাত, এটা হচ্ছে পাতলা সোনার পাত, কি আবরণযুক্ত? জিঙ্ক সালফাইড আবরণযুক্ত, তাই না? জিঙ্ক সালফাইড আবরণযুক্ত। আচ্ছা, বুঝতে পারলাম। এখানে কি থাকে?
এখানে সেই নিউক্লিয়াস থাকে, আর এই যে একটা বক্সের মধ্য থেকে কি জানি যায় বলতো, কি জানি যায়, যাই হচ্ছে আলফা কণিকা, তাই না? আলফা কণিকা নির্গত হয়। এই আলফা কণিকা থেকে এই যে দেখো, এটাই কি সেইটা না? দেখো তো, এই যে দেখো আমাদের সেই আলফা কণিকা, যেটা দীপ্তিমান বা আলোকিত করে, দীপ্তিমান বা আলোকিত করে, এটাই সেই আমাদের পরীক্ষা, তাই না? এই আলফা কণিকার আরেকটা সংকেত আছে না? আরেকটা সংকেত কি? হিলিয়াম দ্বিধনাত্মক নিউক্লিয়াস। তাইলে এই পরীক্ষাটার নাম কি জানি? এই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কোন কণার সাহায্যে? তাইলে সেটা কি? আলফা কণা। কোন কণা? আলফা কণা। দেখি কে কে কারেক্ট আনসার করলা তোমরা। ওকে ওকে 2+, হ্যাঁ 2+। দেখি তোমরা কে কে কারেক্ট আনসার করলা, দেখি তো, ঝটপট উত্তর, ঝটপট উত্তর, লেট করা যাবে না। ওকে, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছ, অনেকেই কারেক্ট আনসার দিচ্ছ। ওকে, হ্যাঁ জানি এটা খুব ইজি কোশ্চেন, কিন্তু আমি বাকি ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যেন তোমাদের কোশ্চেনটা ভুল না হয়। ঠিক আছে, আশা করি এটা তোমরা সবাই অ্যান্সার করতে পারবা, কারণ খুব ইজি কোশ্চেন। সবাইকে উত্তর করতে হবে, সবাই, সঠিক হোক ভুল হোক সবাইকে উত্তর করতে হবে। হ্যাঁ, ওকে, বলেছে কিন্তু কণা, কণা, কণা বলেছে, কিন্তু কেউ ভুল করো না, কণা বলেছে। কণা বললে তোমাদের কণা দিয়ে অ্যান্সার করতে হবে। কেউ আবার হিলিয়াম 2+ আর আলফার মধ্যে কিন্তু কনফিউজ হয়ে যেও না। হ্যাঁ, হিলিয়াম 2+ আর আলফার মধ্যে যেন কেউ কনফিউজ হয়ে যেও না, কারণ দুটো কিন্তু আসলে সেম জিনিস না। ওকে, কারেক্ট আনসার করলাম, গুড। আখি বলেছো, এই যে কারেক্ট আনসার করলাম। ওকে, তো দেখো আমাদের হিলিয়াম 2+ আলফা কণিকার সংকেত হতে পারে। হ্যাঁ, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণিকা বলে। সরাসরি যখন তোমার আলফা কণিকা থাকবে অপশনে, তখন সেটাই উত্তর। যদি আলফা কণিকা না থাকতো তখন দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তখন আমরা এটাকে বলতাম যে নিউক্লিয়াস আবিষ্কারের পরীক্ষায়, ঠিক আছে, কোন কণা, তখন আমাদের উত্তর হচ্ছে আলফা কণা। কনফিউজ হয়ে যাওয়া যাবে না। হিলিয়াম 2+ মানে অনেকে চিন্তা করতেছে এটাও তো আলফা কণিকা, কিন্তু তোমাকে যখন কণার কথা বলে দিচ্ছে, আলফা উপস্থিত আছে অপশনে, তখন উত্তর হচ্ছে আলফা। ঠিক আছে, হিলিয়াম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণিকা বলে। হ্যাঁ, কিন্তু আলফা কণা যখন উপস্থিত আছে, বলেছে কোন কণা? আলফা কণা, হিলিয়াম কণা, হিলিয়াম নিউক্লিয়াস, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণিকা বলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের আর কি কি এমসিকিউ আসতে পারে? কোন ধরনের আবরণ যুক্ত, ঠিক আছে, যেটা অনুপ্রভার সৃষ্টি করে? জিঙ্ক সালফাইড আবরণ যুক্ত। আরেকটা কোশ্চেন হতে পারে জিঙ্ক সালফাইড। আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে পুরুত্ব কত? 4 × 10⁻⁻⁴ সেন্টিমিটার পুরুত্ব। ঠিক আছে, আবার যদি মিটার বলে, মিটার যদি বলে সেন্টিমিটার থেকে মিটারে কিভাবে যেতে হয়? 10⁻² দ্বারা গুণ করে, তখন 4 × 10⁻⁶ কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ 10⁻² দ্বারা গুণ করে কিন্তু আমরা মিটারে যাই। সো সেন্টিমিটার মিটার এককে আমাদের ওই পুরুত্বটা কত হবে সেটা আমাদের জানা থাকতে হবে। এখানে কিসের আবরণ থাকে, মানে এই যে এটা কিসের পাত? পাতলা সোনার পাত, গোল্ডের প্লেট, এটা হচ্ছে গোল্ডের প্লেট, মাথায় রাখতে হবে। আর কিসের আবরণ থাকে, কিসের লেয়ার থাকে? জিঙ্ক সালফাইড আবরণ যুক্ত। এবং এই পরীক্ষার নাম কি? নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা। কে আবিষ্কার করেছে? বিজ্ঞানী রাদারফোর্ড। এতগুলো এমসিকিউ আমাদের শুধুমাত্র এখান থেকে আসতে পারে, এতগুলো এমসিকিউ। সো যারা যারা সঠিক উত্তর করেছো তারা পরবর্তী কোশ্চেনটা দেখে ফেলো। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। কোনটির ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব? ঢাকা বোর্ড 2021-এ। এবং কোনটির ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব, এই কোশ্চেনটা কেন এসেছে? কেন এসেছে? কারণ আমাদেরকে বলেছে, কারণ আমাদেরকে কি বলেছে? কারণ আমাদেরকে বলেছে 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলসমূহের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। আটকায় যায় কেন? না, আটকায় যাচ্ছে না তো। ওকে ওকে, আমাদের এখানে অপশনে কিছুটা চেঞ্জ আসবে। সেটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে হিলিয়াম 2+, ওকে এটা হবে না। সিতে হচ্ছে লিথিয়াম 2+, এবং এক্ষেত্রে লাস্টের অপশনটা হচ্ছে বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 2+। সো তোমরা বলো এই অপশনগুলোর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি আমাদের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। বোর পরমাণু মডেল অনুযায়ী আমাদের অপশনে কিছুটা মিস্টেক হয়েছে এখানে। সো দেখো বেরিলিয়াম 2+, হিলিয়াম 2+, লিথিয়াম 2+, হাইড্রোজেন প্লাস,
এটা খুবই ট্রিকি একটা কোশ্চেন, বিভিন্ন বোর্ড এক্সামে না অ্যাডমিশনে বিভিন্ন জায়গায় কিন্তু সেম ধরনের কোশ্চেন আসে। এইচ প্লাস যে বলতেছো না, এইচ প্লাস যেটা বলতেছো না, এমন মাইর দিব। এইচ প্লাস না, এইচ প্লাস না, যে কটা এইচ প্লাস দিতেছো এক একটা গাধা। আর এবং এই গাধাগুলোর কাজটা কি? এই গাধাগুলোর কাজ হচ্ছে আবার যে একাডেমিকের ক্লাস করে আসা, আবার যে ঠিকঠাক মতো ক্লাস করে আসা। এক একটা গাধা। হিলিয়াম 2+ না, হিলিয়াম হাইড্রোজেন প্লাস না, হাইড্রোজেন প্লাস। একজন লিখছে ব্যারিলিয়াম 2+। ওর মেরে একদম কান মেরে একদম কানে, এরপর থেকে কোনোদিন কানে শুনতে পারবা না, এমন মাইট দিব কানে। ওকে, সো এবার দেখি অনেকে দেখা দেখি আরে ঘাস খাওয়া দরকার, রাজু লিখছে। গুড। এই যে যারা ব্যাখ্যা জানো তারা ব্যাখ্যা দিয়ে দিবা। পুনাম ব্যাখ্যা দিয়ে দিয়েছো। কারা হয়? রাজু প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা দিয়ে দাও, তাহলে ক্লাস টাইমে দেখবা তোমার কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে, বাকিদেরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো আমার সাথে সাথে তোমাদেরকেও কিন্তু ক্লাসের জন্য হেল্প করতে হবে, ক্লাসের জন্য তোমাদেরকেও হেল্প করতে হবে। এক পারমাণবিক কেন হয় আরিফুল? এক পারমাণবিক মানে কি? আর এক পারমাণবিক মানে পরমাণু সংখ্যা একটা। মায়ের খাবার জন্য বললাম প্রত্যয়। ওকে, কান না, প্রাপ্তি মায়ের দিব কিন্তু, ব্যাখ্যা করো। সো বোর মডেল অনুযায়ী কি বলতো? বোর মডেল অনুযায়ী বলা আছে, আমরা কিন্তু একটা এমসিকিউ সলভ করতে যাই, 4-5টা এমসিকিউ এর কনসেপ্টটা ক্লিয়ার করে নিব। এক ইলেকট্রন বিশিষ্ট যারা, তাদের বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। তাহলে এক ইলেকট্রন বিশিষ্ট একটু চিন্তা করে দেখো, এক ইলেকট্রন বিশিষ্ট কিরকম? এক ইলেকট্রন বিশিষ্ট বলতে বোঝায় হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটা ইলেকট্রন। এবার তোমাকে যদি বলি হিলিয়ামের ইলেকট্রন কয়টা? হিলিয়ামের ইলেকট্রন যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, কিন্তু তুমি যদি হিলিয়াম প্লাস করে দাও তাহলে তার ইলেকট্রন হচ্ছে একটা। এরপর তুমি চলে যাও লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 2+ যদি করে ফেলো তাহলে তার ইলেকট্রন কয়টা? একটা। এরপর তুমি যদি ব্যারিলিয়ামে চলে যাও, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম ব্যারিলিয়াম বোরন, তাহলে ব্যারিলিয়াম 3+, কারণ এর প্রোটন সংখ্যা 1, এর 2, এর 3, এর হচ্ছে 4, তাইলে এক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে একটা। এই যে এক ইলেকট্রন বিশিষ্ট যেই মৌলগুলো রয়েছে তাদের বা আয়ন রয়েছে তাদের বর্ণালী বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। এখন আমাদের দেখতে হবে যে আমার এক্ষেত্রে কোনটা আমাদের অপশনে রয়েছে। হাইড্রোজেনের উপরে কি? আরে হাইড্রোজেনে যদি প্লাস দিয়ে দাও তাহলে তো তার কোনো ইলেকট্রনই থাকে না, ও তো বিশ্ব ফকির হয়ে যায়। ওর কাউরান বাজারে অথবা ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে একটা প্লেট নিয়ে বসা লাগবে তখন, যদি হাইড্রোজেন প্লাস হয়, কারণ তো বিশ্ব ফকির। ওর না আছে কোনো নিউট্রন আর না আছে কোনো ইলেকট্রন হাইড্রোজেন প্লাসের। ওকে, সো যারা যারা হাইড্রোজেন প্লাস লিখছো তোমাদের সবগুলারে একদম কাউরান বাজারে একটা প্লেট নিয়ে বসাই দিতে হবে। ওকে, বলো দেখ একটা। এরপর দেখো হিলিয়াম প্লাস, এর প্রোটন সংখ্যা 2, একটা প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার মানে এই মুহূর্তে ওর ইলেকট্রন আছে একটা। হিলিয়াম 2+ আছে এই ক্ষেত্রে, আমি এক্ষেত্রে দেখতে পাচ্ছি হিলিয়াম 2+, তার মানে এটাও অপশন হবে না, এটাও অপশন হবে না। এরপর বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 3+ হলে তার একটা ইলেকট্রন হয়। এই মুহূর্তে বেরিলিয়ামের ইলেকট্রন আছে কয়টা? 2টা ইলেকট্রন আছে, তার মানে এটাও হবে না। আমাদের উত্তর হচ্ছে সি। ওকে, দেখি তো কোন কোন বলদে বাকি আনসারগুলো করছে। গুড। এই যে নিশাদ লুবনা দোলা, গুড। এভাবে ব্যাখ্যা করে দিতে হবে, এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন অথবা মৌলের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। গুড দোলা, এভাবে বাকি কোশ্চেনগুলো তো তুমি ব্যাখ্যা করবা। বাকিরা যারা ক্লাস করতেছো, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। গুড, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ওয়ার্ল্ড ফকির, গুড। এই ফকিরগুলোকে চিনে রাখো, বাকি কোশ্চেনগুলোতে ওরা যদি আবার ভুল করে তাহলে ফকির নাম্বার 2 হবে ওরা। ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। তার আগে যারা পরবর্তীতে এসে জয়েন করলে, আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের সিকিউ এবং এমসিকিউ এর আজকে কিন্তু 3 নাম্বার ক্লাস, এইভাবে কিন্তু আমাদের পুরো বইটা শেষ করা হবে একদম ফ্রিতে, সমস্ত বোর্ডে সমস্ত সিকিউ এমসিকিউ। সো এর আগে গুণগত রসায়নের উপরে প্রায় 30টার মতো সিকিউ সলভ করা হয়েছে, যার যে দুটি ক্লাসের লিঙ্ক ক্যাপশনে দেওয়া আছে। সো আজকে তৃতীয় ক্লাস এমসিকিউ এর উপরে ক্লাস, পুরো গুণগত এমসিকিউ ক্লাস হবে। সো এই জন্য তোমরা যারা জয়েন করেছিলে তোমাদেরকে বলা হয়েছিল প্লিজ ক্লাসটি শেয়ার করে দাও। একসাথে 3টি ক্লাস কিন্তু তোমার টাইম লাইনে চলে যাচ্ছে,
সো এই মুহূর্তে প্রায় 2600 শিক্ষার্থী তোমরা জয়েন করেছো। প্রত্যেককে আবার রিকোয়েস্ট করতেছি যারা ক্লাসটা শেয়ার করে দাওনি, প্রয়োজন হলে লাইভ ক্লাস শেষে তোমরা ক্লাসটা তোমার টাইমলাইন থেকে ডিলিট করে দিও, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার একটা শেয়ারের মাধ্যমে অনেক শিক্ষার্থী কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে, এই জন্য প্লিজ তোমরা ক্লাসটা শেয়ার করে ফেলো। সো সবার টাইমলাইনে আরও একবার সময় দিচ্ছি 10 সেকেন্ডের মধ্যে, জাস্ট ক্লিক করে আমার টাইমলাইনে যে দেখো ক্লাসটা পাবা। আমার লাভটা কি? আমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে, কারণ আমি চাচ্ছি যে যাদের কাছে ক্লাসটা পৌঁছাচ্ছে না তারাও যেন আজকের ক্লাসটি করতে পারে। হ্যাঁ, সো একটু শেয়ার করে কমেন্ট বক্সে ডান লিখে ফেলো, আর আমি প্রত্যেকটা এমসিকিউ এভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে পড়াবো। সো আমরা চলে যাচ্ছি আবারও ক্লাসে। সো যারা শেয়ার করে দাওনি একটু কমেন্ট বক্সে প্লিজ ডান লিখে দাও শেয়ার করে। ওকে, সো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? ঢাকা বোর্ড 2021 এর কোশ্চেন। ঠিক আছে, বোরনের শেষ ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? বোরনের শেষ ইলেকট্রনে, গুড, এই যে অনেকে শেয়ার করে দিচ্ছ, প্লিজ শেয়ার করতে থাকো। আচ্ছা ভাই, অনেক ফাস্ট আগান না, আমি ব্যাখ্যা করে আগাবো। এই ক্লাসটা বারবার কেন করবো? এক ক্লাসের মাধ্যমে সব কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নাও। ওকে, সো কৌণিক ভরবেগের ফর্মুলাটা আসলে কি? mvr ইজ ইকুয়াল টু nh ডিভাইডেড বাই 2 পাই। তাহলে দেখো আমাদের বোরনের শেষ ইলেকট্রনের, তাহলে বোরন এর প্রোটন সংখ্যা যদি 5 হয়, 1s2 2s2 2p1, তাহলে শেষ ইলেকট্রনটা কোথায়? 2p তে। কৌণিক ভরবেগ কত? তাইলে শেষ ইলেকট্রনের জন্য কক্ষপথ নাম্বার কত? n সমান 2, n এর মান হচ্ছে 2। তাহলে এক্ষেত্রে n এর মান হচ্ছে 2, h নিচে 2 পাই, টিকিস, তাহলে থাকতেছে কি? h ডিভাইড বাই পাই। দেখো তো কত ইজি কোশ্চেন। 2h ডিভাইড বাই nh ডিভাইড বাই 2 পাই। দেখি কে আজে বাজে অ্যান্সার করছে। আজে বাজে কোনো উত্তর করা যাবে না, অ্যান্সার হচ্ছে ডি। অ্যান্সার h ডিভাইড বাই পাই, গুড। এই অনেক সহমান, তোমার অ্যান্সার ঠিক আছে। h বাই পাই, দেখি ভুল কোনো উত্তর করছে কিনা, আমরা বলদ খুঁজতেছি। 2h ডিভাইড বাই পাই, আলভি তোমরা মেরে খতম করে ফেলবো কিন্তু। 2h ডিভাইড বাই পাই। পুষ্পিতা পূজা, তুমি কি বুঝতে পারো নাই? পুষ্পিতা পূজা, ওকে, পুষ্পিতা পূজা মায়ের দিয়ে কিন্তু কান মান গরম করে ফেলবো একদম। পুষ্পিতা পূজা, পারছি ভাই, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। ওকে, ডি লিখলো কে? আচ্ছা, ডি তো হবে উত্তর। ওকে, ঠিক আছে, এটার উত্তর হচ্ছে ডি। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। বোরনের জায়গায় ধরো যদি কার্বন হতো, তারপরেও কিন্তু উত্তর একই থাকতো। যদি নাইট্রোজেন হতো উত্তর একই থাকতো, অক্সিজেন হতো উত্তর একই থাকতো, ফ্লোরিন হতো উত্তর একই থাকতো, নিয়ন হতো উত্তর একই থাকতো। সোডিয়াম হলে উত্তরটা হয়ে যেত 3h ডিভাইড বাই 2 পাই যদি সোডিয়াম হতো। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। কোনটি আকৃতি প্রকাশ করে? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এর কার আকার প্রকাশ করে? শুধু আকার জানলেই চলবে না, কার আকার? কক্ষপথের আকার। কিসের আকার? কক্ষপথের আকার। আমরা আগে বলে নেই, নীলি, আয় সবাই উত্তর করো। এখানে প্রাইভেট পড়তে আসছো, ফাঁকিবাজি করতে আসো নাই। সো হাত গুটায় এরকম বসে লাইভ ক্লাস করলে হবে না। হ্যাঁ, ফোনটা নিয়ে ক্লাস দেখতে হবে, উত্তরটা করে দিয়ে খাতায় নোট করে ফেলতে হবে। খাতায় লিখবা কি? কোনটি আকৃতি প্রকাশ করে? উত্তর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এর উত্তর লিখে ফেলবা। ঠিক আছে, হাত গুটায় বসে ক্লাস করলে ক্লাস শেষে কিছুই মাথায় থাকবে না। যখন রিভাইজ করবা তখন কিভাবে রিভাইজ করবা? এল, নীলিমাস মানে কি? নীলিমাস মানে হচ্ছে নি-লি-মা-স। সিকোয়েন্সটা মনে থাকবে তো? অনেক সময় তো মিস সিকোয়েন্স হয়ে যায়। সিকোয়েন্সটা এভাবে মুখস্থ করে রাখবা। নীলিমাস। এল হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি প্রকাশ করে। এম হচ্ছে ইলেকট্রনের, ঠিক আছে, ত্রিমাত্রিক দিকবিন্যাস। আর এস, নীলিমাসের এস হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। ইলেকট্রনের ঘূর্ণনের দিক। এটা ওরিয়েন্টেশন বলেও একটা শব্দ ব্যবহার করা হয়। ওরিয়েন্টেশন।
ওকে, এবার তাহলে একটু মিলাও তো যে আমাদের উত্তর কোনটা। আমাদের শুধু অনেকেই শুধু এটা মুখস্থ করো, আকার, এল হচ্ছে আকৃতি, এটা হচ্ছে দিক বিন্যাস, এটা হচ্ছে ঘূর্ণনের দিক। আর কার আকার, কার আকৃতি, তাদের কথা কি মাথায় রাখা লাগবে না? কক্ষপথের আকার, শক্তি স্তরের আকার, এটা হচ্ছে উপশক্তি স্তরের আকৃতি। তাইলে কোনটি আকৃতি প্রকাশ করে দেখো তো, তাইলে কি আমরা আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি না? কোনটি আকৃতি প্রকাশ করে, তাড়াতাড়ি লিখতে হবে, সবকিছু চালাতে হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, গুড গুড, সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, সহকারী কোয়ান্টাম সংখ্যা, গুড গুড। আচ্ছা বুঝলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। ওকে, আচ্ছা গুড, তার মানে কোশ্চেনটা আমাদের বেশ সহজ ছিল মনে হয়, কোশ্চেনটা বেশ সহজ হয়ে গেছে। এটা যাওয়ার পর কঠিন কোশ্চেন লাগবে, কঠিন। সো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি। আমার মনে হয় তোমরা উত্তরটা বুঝে ফেলেছো, সহকারী কোয়ান্টাম সংখ্যা। পরবর্তী কোশ্চেন, কোন অরবিটালটি সম্ভব? ঢাকা বোর্ড 2021-এর আর একটা কোশ্চেন, কোন অরবিটালটি সম্ভব? এটা তো নিশ্চয়ই সবার পারার কথা, তাই না? এই কোশ্চেনটা সবারই পারার কথা। কোন অরবিটালটি সম্ভব? ওকে, কোন অরবিটালটি সম্ভব? আচ্ছা, অরবিটাল সম্ভব কি সম্ভব না সেটা আমরা কিভাবে মেজার করতে পারি? সেটা মেজার করার একটা ওয়ে আছে, সুন্দর ওয়ে আছে। ওয়ে হচ্ছে যে একের শুধুমাত্র একটা অরবিটাল সম্ভব, দুইয়ের দুইটা অরবিটাল সম্ভব, 2s 2p, তিনের তিনটা অরবিটাল সম্ভব, তিনের তিনটা, 3s 3p 3d, চারের চারটা অরবিটাল সম্ভব, 4s 4p 4d 4f, আর এরপর থেকে 5 6 7 সবারই এই চারটা চারটা করে অরবিটাল সম্ভব, সবারই এই চারটা চারটা করে অরবিটাল সম্ভব, ঠিক আছে, সবারই চারটা চারটা করে অরবিটাল সম্ভব। এবার আমরা দেখি তিনের কি এফ আছে? তিনের এফ নাই। আমরা কি দেখি দুইয়ের কি ডি আছে? দুইয়ের ডি নাই। একের কি পি আছে? একের পি নাই। প্রথমে হচ্ছে এ তে 5-এর এস, 5-এর এস তো অবশ্যই থাকবে। সো দেখো আমরা কিন্তু আমাদের উত্তরটা পেয়ে গিয়েছি। এটা খুব ইজি কোশ্চেন ছিল সবার জন্য, এটা খুব ইজি ছিল সবার জন্য, ঠিক আছে। ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে, পরমাণুতে অরবিটাল ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? পরমাণুতে অরবিটালের ধারণা কোনটি থেকে পাওয়া যায়? মনে হচ্ছে কোশ্চেন একটু অসঙ্গতি আছে। ওকে, এই দুটো অপশনে হবে হচ্ছে, এটা হচ্ছে বোর পরমাণু মডেল, ঠিক আছে, আর এটাতে হবে হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, সো দেখো পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায়, এটা কিন্তু অরবিট বলে নাই, অরবিটালের ধারণা পাওয়া যায়, ঠিক আছে। অরবিটালের ধারণা পাওয়া যায় কোথা থেকে? পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায় কোনটি থেকে? ভাইয়া টু কি বোর্ড ভালোভাবে দেখা যায় না? কি দেখা যায় না? বোর্ড একদম স্পষ্ট দেখা যায় তো। আচ্ছা, কিং নম্বর লাইভে সমস্যা হইতেছে, কই কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা হচ্ছে না তো? কোনো সমস্যা আমি দেখতেছি না তো। ওকে, কোয়ান্টাম বলবিদ্যা কেন বলতেছো? কোনটি থেকে পাওয়া যায়? অরবিটালের ধারণা কোনটি থেকে পাওয়া যায়? না, রাদারফোর্ড থেকে তো নাই। ওকে, আচ্ছা দেখি, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। লেখা বোঝা যায় না বোর্ডে? কেন বোঝা যাবে না? বোর্ডে তো লেখা বোঝা যাচ্ছে। ওকে, লেখা তো বোর্ডে বোঝা যাচ্ছে। ওকে, আমরা দেখো শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব বলে একটা টার্ম আছে না? শক্তি স্তর সম্পর্কিত প্রস্তাব, তার মানে যেখানে শক্তি স্তর কক্ষপথ সম্পর্কিত বা অরবিট সম্পর্কিত ধারণা পাওয়া যায়, সেখান থেকে কিন্তু আমরা আলটিমেটলি অরবিটাল সম্পর্কে ধারণা পেতে পারি। ওকে, সো আমাদের উত্তর হচ্ছে
বোর পরমাণু মডেলের মাধ্যমে আমরা অরবিটাল সম্পর্কে ধারণা পাই। ওকে, সো এটা খুবই সহজ কোশ্চেন ছিল। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? খুবই সহজ কোশ্চেন। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য কত? এটা আমরা ম্যাথ করতে যে অনেকবার দেখেছি। সেটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। আমরা মাথায় রাখবো কেন? কারণ আমরা কিছু কিছু বইতে দেখেছি 400 থেকে 700 ন্যানোমিটার লিখতে, তাই না? সো আমরা 380 থেকে 780 ন্যানোমিটার দেখেছি বিভিন্ন বইতে। আমরা দেখেছি 400 থেকে 700 ন্যানোমিটার, কিন্তু আমরা কারেক্ট আনসার হিসেবে কোনটা নিব? আমরা কারেক্ট আনসার হিসেবে নিব 380 থেকে 780 ন্যানোমিটার, যেহেতু উল্লেখ করে দিয়েছে 380 থেকে 780 ন্যানোমিটার। প্রায় কিন্তু এই ধরনের কোশ্চেন করা হয়। যেহেতু এই কোশ্চেনটা চলেই আসলো, তখন আমাদের একটা জিনিস মুখস্থ করা দরকার। সেটা হচ্ছে বেনি, আস, হ, ক, লা। এগুলো কি বলতো? এগুলো কি? বেনি, আস, হ, ক, লা। এগুলো হচ্ছে দৃশ্যমান আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে, দৃশ্যমান আলোর যে বর্ণগুলো রয়েছে, সেগুলোর তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা সিকোয়েন্সটা লিখলাম। আমরা বিভিন্ন সময় বর্ণালী যখন ম্যাথ করতে যাই, তখন কিন্তু কোশ্চেন করা হয় যে বুঝলাম যে দৃশ্যমান অঞ্চলে, কিন্তু কোন বর্ণ দেখায় সেটার জন্য আমাদের কিন্তু মুখস্থ থাকে না তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্সটা। তখন আমরা কি কাজ করব জানো? সবাই একসাথে 380, 424, 450, 500, 575, 590, 647। কি লিখলাম বলো তো? 380 থেকে শুরু, 424, 450, 500, 575, 590, 647। এই সিকোয়েন্সটা কেন? আরেকবার বলি, 380, 424, 450, 500, 575, 590, 647। এটাতে কি হয় জানো? এই 424টা এখানে লিখব, এই 450টা এখানে লিখব, এই 500টা এখানে লিখব, এই 575টা এখানে লিখব, এই 590টা এখানে লিখব, এই 647টা এখানে লিখব। আর 380 দিয়ে শুরু, কততে যে শেষ? 780তে যে শেষ। সবই কি? ন্যানোমিটারে। দেখছো ব্যাপারটা? সবই কি মুখস্থ হয়ে গেল না? এবার ধরো উত্তর হচ্ছে 607, উত্তর ধরো 487 ন্যানোমিটার। তাইলে কোন কালার দেখা যাবে? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আসমানি কালার দেখা যাবে। এরকম হইছে না? ম্যাথ করতে যে এরকম হইছে না? এমসিকিউতে কি এরকম কোশ্চেন আসতে পারে না? মুখস্থ না থাকলে কেমনে উত্তর করবা? তাহলে এটা কি তোমাদের মুখস্থ থাকতে হবে? এটা তোমাদের মুখস্থ থাকতে হবে। গুড। সো সবাই কমেন্ট বক্সে একটু এটা টাইপ করে ফেলো তো। কমেন্ট বক্সে এই জিনিসটা একটু টাইপ করে ফেলো তো। এটা মুখস্থ থাকলেই তুমি সব উত্তর করতে পারবা। 380, আমার সাথে সাথে মুখে মুখে, 380, 424, 450, 500, 575, 590, 647। 380, 424, 450, 500, 575, 590, 647। কি মনে থাকবে না? মনে থাকবে তো? পিপিপিটিপিটি, ভিএনডিআর, পিপি এগুলোর মতো এইভাবে করে মুখস্থ করতে হবে, না হলে সারা জীবনে তুমি আটকে যাবা, সারা জীবনই আটকে যাবা। এর তরঙ্গদৈর্ঘ্য বেশি, এর তরঙ্গদৈর্ঘ্য কম। এর তরঙ্গদৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে এর শক্তি কম, এর শক্তি বেশি। এর তরঙ্গদৈর্ঘ্য কম, এর তরঙ্গদৈর্ঘ্য বেশি। তরঙ্গদৈর্ঘ্য কম হইলে শক্তির মান হয় বেশি, এখানে শক্তির মান সব থেকে কম। আবার শক্তির সাথে কম্পাঙ্কের সম্পর্ক আবার সমানুপাতিক। এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম, এর কম্পাঙ্ক বেশি, এর শক্তি বেশি। এর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি, এর শক্তি কম, এর কম্পাঙ্ক কম। কোশ্চেন কিন্তু আসে। ওকে, মুখস্থবিদ্যা ভালো না, মিয়াদ বলছে মুখস্থবিদ্যা ভালো না। ভালোটা আসলে কি বুঝা? আমারে বুঝা। ওকে, পরবর্তী কোশ্চেন। আমরা কি উত্তর দাগিয়েছি এখানে? আমার উত্তর দাগিয়েছি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি ঝটপট। ইলেকট্রনের তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন বর্ণালী রেখা দেখা যায়? তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে তাইলে 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে কোথায় ফিরে আসলে? N1 এর ভ্যালু, এটার নাম হচ্ছে লাইলি, এটার নাম হচ্ছে লাইলি, এটার নাম হচ্ছে বলল, এটার নাম হচ্ছে প্রেম, এটার নাম হচ্ছে বোকামি, আর এটার নাম হচ্ছে ফসল। তাইলে তোমরাই উত্তর করো যে কি হবে। তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন বর্ণালী দেখা যায়? এটা মানে হচ্ছে লাইমেন, এটা মানে হচ্ছে লাইমেন, বলল মানে হচ্ছে বামার। ঝটপট উত্তর করো। প্রেম মানে হচ্ছে প্যাশসেন, প্যাশসেন। বোকামি মানে হচ্ছে ব্রাকেট, এবং ফসল মানে হচ্ছে ফুড। ওকে,
আরেকটা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে, যেটা মাঝে মাঝে এমসিকিউতে আসে, কোন অঞ্চলে, কোন অঞ্চলে মহাগামা রঞ্জন অতি দৃশ্যমান অবলা মের রেডিও, দৃশ্যমান অবলা মের রেডিও, মহাগামা রঞ্জন অতি, অতি দৃশ্যমান অবলা 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 অবলা, অতি দৃশ্যমান অবলা 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 মুখস্থ করাইছিলাম না? মহাগামা রঞ্জনতি দৃশ্যমান অবলা অবলা অবলা, তাহলে এটা অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি অঞ্চলে অবস্থিত। এটা অবলা মানে অবলোহিত, অবলোহিত, অবলোহিত। আইআর অ্যাকচুয়ালি ইনফ্রারেড, আর এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট, আর এটা হচ্ছে ভিজিবল রে। ঠিক আছে, তাহলে এখন বলো তো 3 নম্বরে চলে আসলে কি হবে? প্রেম হবে। আমাদের উত্তর হচ্ছে কি বলো তো? প্রেম কই? প্রেম হচ্ছে এখানে। মনে থাকবে, পরবর্তীতে দেখবা এই যতটুকু ইনফরমেশন দিলাম এই ইনফরমেশনের উপরে বেস করে আরো অনেকগুলো কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনে। ওকে, সো কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? তার মানে কোথায় আগে ইলেকট্রন প্রবেশ করবে? আমাদের কনসেপ্ট হচ্ছে যার n+l এর মান কম হবে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। কোথায়? n+l এর মানটা কম। তাহলে 6p তে n+l এর মান হচ্ছে 7, 5d তে n+l এর মানটা হচ্ছে 5 আর 2 7, 4f এ 4 + 3 মানে হচ্ছে 7, এখানেও হচ্ছে 7। 7টা আসছে কিভাবে? 7 + 0 = 7, এখানে 4 + 3 = 7, এখানে 5 + 2 = 7, এখানে 6 + 1 = 7। আই হাই, আই হাই, কি হইল? আমাদের এখানে সবগুলোই 7, তার মানে সবগুলোতে একসাথে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে উত্তর হচ্ছে এবিসিডি 4টাই। উত্তর এবিসিডি 4টাই। আই হাই, এই পোলাপানগুলো যাইতেছে কই? পোলাপানগুলো যাইতেছে কই? এক একটা যাইতেছে কই রে? কই যাইতেছে এক একটা? মারুম কিন্তু, এই সবগুলোরে মারুম কিন্তু। কই যায় পোলাপান? ওকে, তার মানে 4টাতে একসাথে ইলেকট্রন প্রবেশ করবে, তাই না? আমাদের n+l এর মান যেহেতু সবগুলোতে সেম এসেছে, তার মানে 4টাতে একই সাথে ইলেকট্রন প্রবেশ করবে। গুড। ওকে ওকে, তাই তো? ওকে, এবার উত্তর এবিসিডি আসলে হবে না। n+l সমান হলে যার n কম সে কম শক্তির হবে, সে কম শক্তির হবে। তাইলে n কম কার? এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 7 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে। n কম হচ্ছে 4f এর, তাইলে এখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। মানে হচ্ছে n+l এর মান যদি একই হয় তখন যার n এর ভ্যালুটা কম সে কম শক্তি সম্পন্ন অরবিটাল। n+l এর মধ্যে যার n এর ভ্যালুটা কম সে কম শক্তি সম্পন্ন অরবিটাল হবে এবং সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন, CaF2 এর সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এত হলে এর দ্রাব্যতার গুণফল কত হবে? ঘনমাত্রা এত, তার মানে এটাই হচ্ছে আমার দ্রাব্যতা। দ্রাব্যতা দেওয়া আছে, আমাদেরকে দ্রাব্যতার গুণফল বের করতে বলেছে। তাহলে দেখো তো CaF2 এটাকে যখন আমরা আয়নিত করব ক্যালসিয়াম 2+ প্লাস 2F মাইনাস, তাহলে এটাকে যদি আমরা S ধরি, এটা S কিন্তু এটা হচ্ছে 2S। অতএব KSP = 1s⁻1, জামা কাপড়ও থাকবে, মাথার উপর ক্যাপও থাকবে, স্কয়ার, তার মানে 4s³। তাইলে s এর ভ্যালুটা দেওয়া আছে না এক্ষেত্রে, তাইলে 4 × 0.00655, এটা কি হবে? এটা হোল কিউব হয়ে যাবে। সো ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসবে আমাদের উত্তর হচ্ছে সেটাই।
তাহলে একটু বলো তো উত্তরটা কত আসবে, একটু বলো তো উত্তরটা কত আসবে। ওকে, সো দেখো আমাদের এই ক্ষেত্রে এটাই হচ্ছে আমার কেএসপির ভ্যালু, ক্যালসিয়াম ফ্লোরাইডের জন্য। তো আমরা এখানে ক্যালকুলেশন করলে যত উত্তর পাবো সেটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। বলদ বানিয়ে দিলেন আমাদেরকে, এসব চালাকি ঠিক না ভাই। আচ্ছা ঠিক আছে, যাও, চালাকি করলাম না, যাও একটু দাঁড়ান বার করি। ওকে, সো আমার কাছেও ক্যালকুলেটর আছে, আমার কাছে ক্যালকুলেটর আছে, কিন্তু আমি চাই যে তোমরা নিজেরা হাতে ক্যালকুলেট করো। ডি 2.048 ইন্টু 10⁻11। সবাইকে ক্যালকুলেটর নিয়ে বসতে বলেছিলাম, কারণ আজকে এমসিকিউতে অনেকগুলো ক্যালকুলেশন আছে যেগুলো ক্যালকুলেটর লাগবে। ওকে, সো এগুলোতে সময় দেওয়া যাবে না, ঝটপট এগুলোর উত্তর করে ফেলতে হবে। 2.04 ইন্টু 10⁻11, জাস্ট এই যে এই ফরম্যাটটা পর্যন্ত দাঁড় করাতে পারলেই হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা জেনে নিলাম যে এটার উত্তর হচ্ছে ডি। পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি আমরা। কোনটি শিখা পরীক্ষা দেয় না? তোমাদেরকে বলেছিলাম না, এমন কিছু মৌল আছে যাদেরকে তুমি যদি বোমা মারো তারপরেও তারা রাজি হবে না। ধরো গায়ে এভাবে বোম মারছো, একদম ডিশ করে অ্যাটম বোমা মারছো, ঠিক আছে? ওই যে বলেছিলাম না যে আমাদের ফিশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়া, ফিউশন বিক্রিয়া কোথায় কাজে লাগে? হাইড্রোজেন বোমা তৈরি করতে কাজে লাগে। আর ফিশন বিক্রিয়া কাজে লাগে অ্যাটম বোমা বা নিউক্লিয়ার পারমাণবিক বোমার নাম শুনছে না? সে পারমাণবিক বোমা তৈরি করতে ফিশন বিক্রিয়া কাজে লাগে। তেজস্ক্রিয় তো পড়িয়েছি তো তোমাদেরকে। এখন আসো, কিছু কিছু মৌল আছে, এই তোরা এখন শিক্ষা পরীক্ষা নিয়ে যাব, ও রাজি হইতেছে না। আবার বলছি তোরা আমি শিক্ষা পরীক্ষা করতে নিয়ে যাব, রাজি হচ্ছে না। ওর গায়ে বোমা মারছি, তখনও রাজি হচ্ছে না। এরকম মৌল আছে কারা কারা জানো? এরকম মৌল আছে, বোতে হচ্ছে ব্যারিলিয়াম এবং মাতে হচ্ছে কি বলতো, ম্যাগনেসিয়াম। সো এই যে দুটি মৌল আমাদের শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করে না। তো দেখো আমাদের শিক্ষা পরীক্ষা দেয় না কে কে, অ্যাকচুয়ালি আমাদের ব্যারিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। তো এর মধ্যে দেখো তো কে আছে? সো বোমা দিয়ে মনে রাখলেই চলতেছে যে বোমা মারলেও সে পরীক্ষায় অংশগ্রহণ করে না। তো তোমাদের মধ্যে আবার এরকম কেউ আছে নাকি যে বোমা মারলেও পড়তে বসো না? এরকম থাকলে সত্যি সত্যি বোমা মারবো, কিন্তু এখান থেকে একদম সত্যি সত্যি বোমা মারবো। আচ্ছা, রাতুল আহমেদ সাগর, খুবই দুঃখিত ভাইয়া যে মানে আমার ক্লাসটা আসলে তোমার জন্য মনে হয় পারফেক্ট হচ্ছে না। সো তুমি গাইড থেকে পড়াগুলো রিভাইজ করো, তাহলে তোমার সময় অনেক বেঁচে যাবে। হ্যাঁ, সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের আসলে অনেক টপিকই পড়া নাই। ঠিক যতটুকু একটা এমসিকিউ এর জন্য সময় দেওয়া দরকার, ঠিক ততটুকু এমসিকিউ এর জন্য সময় দিচ্ছি, এবং একটা এমসিকিউ সলভ করতে যে প্রত্যেকটা এমসিকিউ এর ব্যাখ্যা দিচ্ছি। তো গাইড থেকে বারবার চোখ গুলাতে থাকবা, বারবার তোমার ওই এমসিকিউ বারবার ভুলতে থাকবা, কিন্তু যেভাবে এমসিকিউ গুলো পড়ানো হচ্ছে এই এমসিকিউ গুলো পরীক্ষা আসলে ভুল হবে না। এই টাইপের আরো এমসিকিউ আসলেও যেন পারো সেভাবে ক্লাস নেওয়া হচ্ছে। সো কমেন্ট বক্সে এসে তোমার যদি মনে হয় যে তোমার অনেক সময় নষ্ট হচ্ছে, প্লিজ গো আউট ফ্রম দিস লাইভ, প্লিজ চলে যাও। আমি তোমার শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি না। সো আমি তাদের শিক্ষক যাদেরকে ভেঙে ভেঙে বোঝালে, যাদের মাথার মধ্যে আমি ঢুকাতে পারি, আমি তাদের শিক্ষক। ঠিক আছে, তোমাকে বোঝানোর জন্য আমার আরও শিক্ষা অর্জন করতে হবে, তোমাকে বোঝানোর জন্য আমার আরও শিখতে হবে, আমার স্কিলে অনেক উন্নতি করতে হবে। সো আমি খুবই দুঃখিত যে তোমাকে আমি মানে তোমার শেখানোর মতো শিক্ষক হওয়ার যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। ওকে, তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পেরেছো। তো আমাদের এক্ষেত্রে উত্তর হচ্ছে ব্যারিলিয়াম। সো পরবর্তী টপিকে চলে যাচ্ছি। পরমাণু নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত কোন বিজ্ঞানী প্রমাণ করেন? মনে আছে ওই যে ধনাত্মক চার্জযুক্ত, এই যে আমাদের একটা পাতলা সোনার পাত ছিল না, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কোন বিজ্ঞানী দিয়েছিল? আজকের ক্লাসে কিন্তু ব্যাখ্যা করেছি। এই যে জাস্ট এটার কথা মনে করো, এই যে এরকম ছিল না, এরকম ছিল তো। তারপর এই যে নিউক্লিয়াস, এই যে একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন, ঠিক আছে, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে এই জায়গাটাতে ধনাত্মক চার্জযুক্ত একটা জিনিস আছে, তাই না? কোনগুলা দেয়? বাকি সবগুলাই দেয়। ওকে, কোনগুলা দেয় মানে বাকিগুলা দেয়। এই যে গুড, অদিতি দেবনাথ, থ্যাংক ইউ সো মাচ। সোডিয়াম সোতে সোনালী হলুদ, কেতে পটাশিয়াম বেগুনি, ক্যালসিয়াম ইটের মতো লাল, এরা সবাই দেয়। নিচে নামালে ভালো হয়, অপশন দেখা যায় না। ফোনটা একটু রোটেট করে নিও। ধনাত্মক আধানযুক্ত, আচ্ছা, ভেঙে ভেঙেই বোঝান ভাইয়া, আমার প্রিয় শিক্ষক, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় আহমেদ, আচ্ছা ঠিক আছে। সো দেখো স্লাইডটা একটু নিচে নামাতে বলতেছে, তাই না? ওকে, সো এই যে নিচে নামিয়ে দিলাম, কারণ দিন শেষে তোমাদের সন্তুষ্টি এবং হচ্ছে
তোমাদের বোঝাটাই আমার কাছে ইম্পর্টেন্ট। সো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আমরা একটা নাম শুনেছি না, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাতে কি হয় কিছুক্ষণ আগে ব্যাখ্যা করেছি। আলফা কণা আমরা আলফা কণার মাধ্যমে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসের সাহায্যে আমরা নিউক্লিয়াসের আবিষ্কার করি। তার মানে এক্ষেত্রে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আমরা নিউক্লিয়াস আবিষ্কার করতে পারি। ক্যালসিয়াম ফসফেটের দ্রাব্যতার গুণফল কোনটি? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম PO4। এবার ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, ফসফেটের যোজনী হচ্ছে 3। তাইলে যোজনীগুলো কি হয়ে যাবে? এরকম এক্সচেঞ্জ হয়ে যাবে। তাহলে Ca3PO4 ক্যালসিয়ামেরটা এই পাশে, এই পাশেরটা এই পাশে। এবার ধরো তুমি এভাবে চিন্তা করো, A3B2, ঠিক আছে, এইভাবে চিন্তা করো, তাহলে তোমার কাছে ব্যাপারটা অনেক সহজ মনে হবে। এবার কি করবা? A এর যোজনী তো 2, তাহলে A2 প্লাস, এ কয়টা আছে? 3টা আছে, ওকে, প্লাস B এর মাথায় কি হবে? B, এটা তো 3 মাইনাস হবে তাই না, কারণ এর যোজনী যেহেতু 3, কয়টা আছে? 2টা আছে। সো এভাবে যখন তুমি করবা তোমার কাছে কিন্তু ব্যাপারটা অনেক সহজ মনে হবে। আমি দেখো ওইটা ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। Ca3PO4 এটা যখন আয়নিত করবা তখন আসবে 3Ca2 প্লাস প্লাস 2PO4 3 মাইনাস। দেখো তো এই দুটা কি সেম না? 3A2 প্লাস, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস, 2PO4 3 মাইনাস, 2B3 মাইনাস, একই জিনিস। দেখো এবার আমরা কি করব? এবার আমরা ধরবো এটা হচ্ছে S 3S, এটা হচ্ছে 2S, আর এটা হচ্ছে S। তাহলে অতএব কি চেয়েছে? আমাদেরকে দ্রাব্যতার গুণফল ক্যালকুলেশন করতে বলছে। KSP পাওয়ার থাকবে, সহগ থাকবে, পাওয়ার থাকবে এবং কি থাকবে? সহগ থাকবে, কিউব ইন্টু 2S টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কি হবে দেখো তো, 3 আর 2, তার মানে 108 S টু দি পাওয়ার 5, কারণ এক্ষেত্রে 27 আর 4, 4 7 28, 27 আর 4, তাহলে 27 আর 4 গুণ করলে কত হবে? 108 হবে। আর এক্ষেত্রে S স্কয়ার, এক্ষেত্রে S কিউব, তার মানে 108 S টু দি পাওয়ার 5। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। তার আগে তোমরা এটা একটু দেখে নাও, খুবই সুন্দর একটা এমসিকিউ ছিল এটা। তো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। 4f অরবিটালের জন্য n প্লাস l এর মান কত? s এর জন্য l এর মান হচ্ছে 0, l এর জন্য 1, p এর জন্য 2 এবং আমরা f এর জন্য জানি 3। তাহলে 4f মানে হচ্ছে 4 প্লাস 3 সমান কত? 7। দেখো f এর জন্য কত? 3। 4f অরবিটালের n প্লাস l এর মান কত? 4 প্লাস 3 সমান 7। আমরা কিন্তু উত্তরটা পেয়ে গিয়েছি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। 28টি ইলেকট্রনধারী মৌল বা আয়ন হলো, 28টি ইলেকট্রনধারী মৌল বা আয়ন হলো, এখানে আছে কপার 2 প্লাস নিকেল, কপার 2 প্লাস নিকেল, ঠিক আছে, কপার 2 প্লাস নিকেল এবং জিঙ্ক 2 প্লাস। কপারের এখানে আমরা একটু দেখি তো, কপার 2 প্লাস, কপার 2 প্লাস এবং আছে হচ্ছে নিকেল, আছে হচ্ছে জিঙ্ক 2 প্লাস। তাহলে এক্ষেত্রে কপারের হচ্ছে 29, আয়রন 26, কোবাল্ট হচ্ছে 27, নিকেল হচ্ছে 28 আর জিঙ্ক হচ্ছে 30। তাহলে প্রত্যেকের ইলেকট্রন আমরা একটু দেখি, ইলেকট্রনগুলো আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এক্ষেত্রে ইলেকট্রন 29 ছিল, 2টা চলে গেছে, তার মানে হচ্ছে 27। 28 ছিল, 88 আছে, 30 ছিল, 2টা চলে গেছে, 88 আছে। তাহলে এক্ষেত্রে নিকেল এবং জিঙ্ক 2 প্লাস এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে নিকেল এবং জিঙ্ক 2 প্লাস এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাইলে 2 এবং 3 যেখানে অপশন আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। 2 এবং 3 যেখানে আছে সেটাই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, সো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। ওকে, আমাদের পরবর্তী এমসিকিউ হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের পর্যায়, এটা হচ্ছে পর্যায় 3 এবং 4, আর এগুলো হচ্ছে আমাদের এক একটা গ্রুপ, এগুলো হচ্ছে এক একটা গ্রুপ। কোন মৌলটির ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে? ঠিক আছে, আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে। আমরা একটু দেখি তো, আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে কোথায় জানো? যেখানে আমাদের ওই যে 4s আর 3d এর যে ঝামেলা আছে, 4s আর 3d এর যে ঝামেলা আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। চলো আমরা খুঁজে বের করি সেটা। ঠিক আছে, চলো আমরা সেটা খুঁজে বের করি। ইলেকট্রন বিন্যাসে আউফবাউ নীতির ব্যতিক্রম ঘটে।
ওকে, সো চলো ওকে, তো দেখো এক্ষেত্রে তৃতীয় পর্যায়ের 1 নম্বর গ্রুপের মৌল, তার মানে সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের আগে মৌলগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। মৌলগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। দেখো এটা কি আমাদের? এটা হচ্ছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সরি আমাদের এক্ষেত্রে দেখো 11 নাম্বার। যদি আমরা তৃতীয় পর্যায়ের 1 নম্বর গ্রুপ চিন্তা করি, তৃতীয় পর্যায়ের 11 নম্বর গ্রুপ যদি চিন্তা করি, 11 নাম্বার কি বলতো? 11 নাম্বার মানে হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ের 11 নম্বর গ্রুপ। 11 নম্বর গ্রুপ কখন হয়? যখন S প্লাস P মিলে আমরা যখন 10 যোগ করি, 10 যখন যোগ করি তখন কিন্তু আলটিমেটলি 11 হয় না। S আর P মিলে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে S এ 2টা, P তে 6টা, 8টা থাকতে পারে। তার মানে নিশ্চয়ই ক্ষেত্রে আমাদের D নিয়ে চিন্তা করতে হবে। D, তাহলে D এর ক্ষেত্রে S আর D মিলে 11টা ইলেকট্রন। তার মানে তুমি চিন্তা করো এক্ষেত্রে হচ্ছে এরকম যে 3s1 3s এবং হচ্ছে spd 2s আর 2p। তার মানে s আর আমাদের এক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি মৌল নাই। দেখো আমাদের এক্ষেত্রে যেটা চিন্তা করতে হবে যে আমার এই যে সি মৌলটা, সেই সি মৌলটাতে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এস এ যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গ্রুপ। আমাদের রুল 1 এ s প্লাস p প্লাস 10 মিলে যত আছে সেটা হচ্ছে রুল 2, এটা হচ্ছে গ্রুপ নাম্বার নির্দেশ করে। আর ডি এর ক্ষেত্রে s প্লাস ডি তে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গ্রুপ নির্দেশ করে। এবার ব্যতিক্রম কোথায় হয় সেটা একটু দেখো, যে আমার দুইটা জায়গাতে ব্যতিক্রম হয়। একটা হচ্ছে কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে। কপার আর ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখি? আমরা দেখি যে 4s1 3d5 4s1 3d10, ঠিক আছে? এটা ফিল আপ না করে পরবর্তীটাতে ইলেকট্রন চলে যায়, ফিল আপ না করে। আচ্ছা, তাহলে এদের গ্রুপ নাম্বার কত? 10 আর 1 11, এর গ্রুপ নাম্বার হচ্ছে 6। তাহলে 11 নম্বর গ্রুপে 11 নম্বর গ্রুপ চতুর্থ পর্যায়। কোথায়? চতুর্থ পর্যায় 11 নম্বর গ্রুপ, এটাই হচ্ছে আমাদের সেই সি। এখানে আমাদের ঘটনা ঘটে, এটা কার? এটা হচ্ছে আমাদের সেই কপারের জায়গা। কপারের জায়গা কেন? কারণ হচ্ছে কপারের ক্ষেত্রে 4s ফিল আপ না করে 3d তে ইলেকট্রন যায়, 4s ফিল আপ না করে 3d তে ইলেকট্রন যায়। এই জন্য বলা হচ্ছে যে আউটবাউন্ড নীতির ব্যতিক্রম ঘটে। আউটবাউন্ড নীতি মানে একটা অরবিটাল ফিল আপ করবে তারপর পরবর্তী অরবিটালে যাবে। এখানে কি লিখেছি? এখানে লিখেছি হচ্ছে রুল, এখানে লিখেছি রুল 1, রুল 2, এরপর হচ্ছে রুল 3, ঠিক আছে? রুল 1, রুল 2 এবং রুল 3। রুল 3 দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে আমাদের বোঝানো হচ্ছে যে আমরা ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপ নির্ধারণ করা শিখি না, সে গ্রুপটা কিভাবে নির্ধারণ করা হয়। গ্রুপটা কিভাবে নির্ধারণ করা হয়? প্রথমত হচ্ছে এস এ যতগুলো ইলেকট্রন আছে সেটাই গ্রুপ নির্দেশ করে। যদি সর্ববৈশিষ্ট্য স্তর s প্লাস p মিলে হয় তাহলে তার সাথে 10 যোগ করে গ্রুপ সংখ্যা নির্ধারণ করতে হয়। যদি s প্লাস d হয় তখন গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে s আর d এর ইলেকট্রনটাই গ্রুপ নির্দেশ করে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি আমরা। কোনটি শনাক্তকরণে ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়? এটা আমাদের মুখস্থ টাইপের কোশ্চেন। ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় হচ্ছে সালফেট শনাক্তকরণের জন্য, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। সালফেট আয়ন শনাক্তকরণের জন্য, যেমন অ্যানায়নের জন্য ক্লোরাইড পড়তে হবে, সালফেট পড়তে হবে, এবং ক্লোরাইড, সালফেট এবং কার্বনেট পড়তে হবে। এটা শর্ট সিলেবাসে অনেকে বলতেছো নাই, কিন্তু এমসিকিউ এর জন্য একটু দেখতে হবে, কারণ প্র্যাকটিক্যালে তোমাদের এই কোশ্চেনগুলো মাঝে মাঝেই লাগে। সো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এমসিকিউতে। নিচের কোন অরবিটালটি হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম? এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এফডিপি হুন্ডের নীতি। অরবিটাল সমূহ ইলেকট্রন যখন প্রবেশ করে তখন তারা সর্বাধিক সংখ্যক বেজোড় অবস্থায় অবস্থান করে। যেমন দেখো এক্ষেত্রে সেই px py pz সম্ভব, এক্ষেত্রে কি সম্ভব? dxy dyz dzx dx স্কয়ার হাইফেন y স্কয়ার dz স্কয়ার। f অরবিটাল এরকম 7টা আছে উপশক্তি স্তর, এগুলোতে ইলেকট্রন প্রথম একটা করে প্রবেশ করে, একটা করে প্রবেশ করে। পরে যখন আরেকটা ইলেকট্রন প্রবেশ করে তখন জোড়া ফিল আপ করে, তাই না? জোড়া ফিল আপ করে। তো এস এর ক্ষেত্রে কিন্তু আসলে সেটা সম্ভব না, থাকে এই দুইটা। এই জন্য এস অরবিটালের ক্ষেত্রে এস অরবিটাল হুন্ডের নীতি প্রদর্শনে অক্ষম। ওকে, সো দেখো আমরা কিন্তু
এই কোশ্চেনটা সলভ করে ফেললাম। যারা পরবর্তীতে এসে জয়েন করেছে, আমাদের ক্যাপশনে আমাদের বিগত গুণগত রসায়নের 2টা সিকিউ এর লিঙ্ক দেওয়া আছে, সেই 2টা লিঙ্ক আমাদের ক্যাপশনে দেওয়া আছে। আজকে পুরো গুণগত রসায়ন চ্যাপ্টারটার উপরে আমরা এমসিকিউ এর ক্লাস করব। সো যারা পরবর্তীতে এসে জয়েন করলে আমাদের 3টা ক্লাসই একসাথে শেয়ার করে দেওয়া হবে যদি আজকের ক্লাসটি তুমি শেয়ার করে ফেলো। সো পাশে সকল শিক্ষার্থীদের কাছে আমাদের ক্লাসটি যেন পৌঁছে যায়, এই জন্য রিকোয়েস্ট যে তোমরা ক্লাসটি শেয়ার করে ফেলো, ঝটপট একটু ক্লাসটি শেয়ার করে ফেলো। এবং আজকের ক্লাসটি শেয়ার করে দেওয়ার মাধ্যমে তুমি কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে আমাদের ক্লাসটি পৌঁছে দেওয়ার সুযোগ পাবে। সো যেহেতু আমরা ফ্রিতে এত ডেডিকেশন দেখাচ্ছি, প্লিজ তোমরা ক্লাসটি তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে একটু রান লিখে দিও। ওকে, সো আমরা চলো আবার আমাদের ক্লাসে ফিরে যাই। যারা নোট করতেছো, কোশ্চেনটা তুলবা, উত্তরটা তুলবা, শেষ। পরবর্তী কোশ্চেন, চটপট উত্তর করবা, এবিসিডি লিখবা না, লিখবা হচ্ছে উত্তরটা। Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যা কত? সো Fe2+ বা আয়রনের ইলেকট্রন যখন বিন্যাস যখন করি, তখন আর্গন 4s2 3d6, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। এবার আসো, আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস যখন করব, তখন কয়টা ইলেকট্রন চলে যাবে? 2টা ইলেকট্রন চলে যাবে। তাহলে দেখো, আর্গন কই থেকে ইলেকট্রন যাবে? সর্ববহিস্থ স্তর থেকে ইলেকট্রন যাবে। একদম বাইরে কে আছে? 4s আছে, তাহলে 4s থেকে ইলেকট্রন যাবে। তাহলে আমরা সেক্ষেত্রে যেটা পাবো 3d6 4s 0। আমাদের বলছে কয়টা ইলেকট্রন আছে সেটা কিন্তু বলে নাই। ঝট করে তুমি 6 দাগায় ফেললেই কিন্তু হবে না, বলো। আমাদের কি দাগাইতে হবে? বলেছে বেজোড় কয়টা। তাহলে এই 3d6 কে কিভাবে লেখা যাবে? 3dxy 2 3dyz 1 3dzx 1 3dx স্কয়ার হাইফেন y স্কয়ার 1 3dz স্কয়ার 1। এমন একটু পানি দিও তো। তাহলে দেখো তো আমাদের এক্ষেত্রে বেজোড় ইলেকট্রন কয়টা। তুমি যদি এটা বক্স করো তাহলে দেখা যাবে 1 2 3 4। তুমি যেটা বক্স করো তাহলে দেখো হিসাবটা কি আসে। তুমি যদি এখানে বক্স করো তাহলে ইলেকট্রন সর্বপ্রথম কি করে? ইলেকট্রন সর্বপ্রথম বেজোড় অবস্থায় অবস্থান করে। ইলেকট্রন টোটাল কয়টা? 6টা। তাহলে এই জায়গাটাতে এসে আবার জোড়া ফিল আপ হয়ে যাবে এই যে এখানে। তাহলে বেজোড় কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা। একের ঘরের নামতা দেখি তো কোন কোন বলদে ভুল করছে। 5টা লিখছে অরিন, ভুল করছে। থ্যাংক ইউ। আর কোন কোন বলদে ভুল করছে দেখি তো। বিভিন্ন বলদে ভুল করতেছে। 5টা না? 5টা। ইমন ভাইয়া আমাকে ডাকলো। কই ইমন? ইরতেশাম ইমন কই? পানি নিয়ে আসতে বললাম না? 4টা হবে। গুড। মারিয়া ইয়াসমিন 4টা হবে। গুড, হ্যাঁ 4টাই তো হবে। এত সকালেই ঘুম পাচ্ছে, এমন মাইট দিব ঘুম পাচ্ছে না। সারা জীবনে ঘুমায় ঘুমায় কাটাই দিলা। বা বক্স করে সাজিয়ে লিখলেও তো চলবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলবে। তোয়াহা অবশ্যই চলবে। এখন সব কিছু সবাই এখন সুন্দর মতো 4টি করে লিখতেছে। আগে ভুল করে এখন 4টি না? ওকে, উত্তরটা কত? উত্তর হচ্ছে 4। পরবর্তী এমসিকিউ, K4Fe6 এর দ্রবণ দ্বারা কোন আয়নটি শনাক্তকরণ করা হয়? সোডিয়াম প্লাস পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7 দিয়ে শনাক্তকরণ করা হয়। এটা হচ্ছে নেসলার বিকারক, ঠিক আছে? নেসলার বিকারকের নাম শুনছো, সেটা দিয়ে অ্যামোনিয়াম শনাক্তকরণ করা হয়। এরপর হচ্ছে ক্যালসিয়াম 2+, এটা অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শনাক্তকরণ করা হয়। সাদা পদক্ষেপ যেটা আমি সিকিউ ক্লাসে দেখিয়েছি। জিঙ্ক 2+, যেটা শনাক্তকরণ করার জন্য পটাশিয়াম K4Fe6 আমাদের যেটা ব্যবহার করা হয় হেক্সাসায়ানেট, পটাশিয়াম হেক্সাসায়ানেট। হেক্সাসায়ানোফেরেট 2, ঠিক আছে? হেক্সাসায়ানোফেরেট 2 এটা হচ্ছে একটা অ্যানায়নিক জটিল যৌগ। পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 আয়ন ব্যবহার করা হয়, পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2। অথবা তোমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড বলতে পারো। আরেকটা হচ্ছে K3 যেটা আছে সেটাকে আমরা ফেরিসায়ানাইড বলি। আমাদের শনাক্তকরণ যদিও আমাদের শর্ট সিলেবাসে অনেকে বলো নাই, কিন্তু এই এমসিকিউ গুলো আমাদের আসলে একটু মাথায় রেখে দিতে হবে। যেহেতু প্র্যাকটিক্যালে আসে তাহলে আমাদের রিটেন টেস্টের জন্য এটা লাগবে।
জিঙ্ক 2 প্লাস, গুড, জিঙ্ক 2 প্লাস। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। ওকে, সো দেখো দৃশ্যমান অঞ্চল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপ্তি কত, অলরেডি কিন্তু আমরা এটা সলভ করেছি, সেকেন্ড বার এসেছে চিটাগং বোর্ড 2021-এ, অলরেডি এটা আমরা সলভ করেছি। পরবর্তী কোশ্চেন, সৌর মডেল কোনটি? খুবই সুন্দর একটা কোশ্চেন, যে আমাদের পরমাণুর সৌর মডেল বলা হয় রাদারফোর্ডের পরমাণু মডেলকে, রাদারফোর্ডের পরমাণু মডেলকে পরমাণুর সৌর মডেল বলা হয়। কি মডেল? পরমাণু মডেল। ওকে, আবার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এবার থমসন, ডাল্টনের পরমাণু মডেল, এরপর হচ্ছে বোর পরমাণু মডেল, আর একটা হচ্ছে, সবগুলোই পরমাণু মডেল, আর একটা হচ্ছে পরমাণু মডেল। ঠিক আছে, সবগুলো দেখো পরমাণু মডেল, পরমাণু মডেল, পরমাণু মডেল, একটা মাত্র হচ্ছে পরমাণু মডেল, আর সেই পরমাণু মডেলটাই আমাদের এই এমসিকিউ এর উত্তর। ওকে, ঠিক আছে, পরমাণু মডেলটা আমাদের এই এমসিকিউ এর উত্তর। পরমাণু মডেল, আমাদের পরমাণু মডেল। ঠিক আছে, পরমাণু মডেল। আচ্ছা, গুড, রাদারফোর্ডের পরমাণু মডেল। ওকে, পরবর্তী এমসিকিউতে চলে যাব আমরা, পরবর্তী এমসিকিউতে চলে যাব এক্ষুনি। তাই আমরা একটু দেখে নেই। ওকে, আচ্ছা, সো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। আপনার টি শার্টটা দারুণ। আচ্ছা, সো পরমাণু মডেল শেষ, আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। কোন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র? কোন শক্তি স্তরের অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র? তোমাদেরকে বলেছে কোন একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। ধরো কিরকম, যে 5 নম্বর শক্তি স্তরে, 4 নম্বর শক্তি স্তরে, 4 নং শক্তি স্তরে, শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টা? 2n স্কয়ার। তার মানে ইলেকট্রন বের করার ফর্মুলা হচ্ছে 2n স্কয়ার, 2 ইন্টু এর মানে কত? 4 স্কয়ার। তার মানে কত? উত্তর হচ্ছে 32। হ্যাঁ, উত্তর হচ্ছে 32। আচ্ছা, এবার 32 যদি হয়, তুমি দেখো যে আমাদের 32 যদি উত্তর হয়, এটা কিসের সংখ্যা? ইলেকট্রন সংখ্যা। এবার তুমি চিন্তা করে দেখো তো, যে 4 নং শক্তি স্তরে, শক্তি স্তরে অরবিটাল সংখ্যা কয়টা? অরবিটাল সংখ্যা কয়টা? অরবিটাল হচ্ছে যতগুলো ইলেকট্রন থাকে তার অর্ধেক, মানে কোন একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি, সেটা সূত্র হচ্ছে n স্কয়ার। তখন হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে 16, 16টা অরবিটাল আর 32টা ইলেকট্রন। তুমি যদি বলো 3 নম্বরের জন্য, তাহলে সেক্ষেত্রে 9 আর 18 হবে। সো অরবিটাল নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার, আর ইলেকট্রন নির্ণয়ের সূত্র হচ্ছে 2n স্কয়ার। ইলেকট্রন নির্ণয়ের সূত্র 2n স্কয়ার, অরবিটাল নির্ণয়ের সূত্র হচ্ছে n স্কয়ার। আবার কোন একটা উপশক্তি স্তরে, দেখো আরেকটা জিনিস শেখাই, এটা খুব ইম্পর্টেন্ট। উপশক্তি স্তরে ইলেকট্রন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 2l প্লাস 1। ঠিক আছে, 2 ইন্টু 2l প্লাস 1। আর উপশক্তি স্তরে অরবিটাল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 2 বাদ যাবে, এখানে 2 ছিল 2 বাদ গেছে, এখানেও 2 বাদ চলে যাবে। ঠিক আছে, 12 প্লাস 1, 2 ছিল 2 বাদ, 2 ছিল 2 বাদ। যখন অরবিটালের কথা আসবে তখন এক্ষেত্রে 0, যখন অরবিটালের কথা আসবে তখন এক্ষেত্রে কিছুই নাই। হ্যাঁ, 0 না, অ্যাকচুয়ালি এখানে 2 সংখ্যাটা বাদ চলে যাবে। আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ভাইয়া কমেন্টই দেখে না, এসকেলিজা, এই যে চোখ বড় বড় করে কমেন্ট দেখে ফেললাম। ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার তো? ওকে, সো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি।
বোর পরমাণু মডেল কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে? অলরেডি আমরা সেম কোশ্চেনটা দেখেছি চিটাগাং বোর্ড 2021-এ আমরা দেখেছি যে আমাদের হাইড্রোজেন হিলিয়াম প্লাস 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারে। পরবর্তী কোশ্চেন চলে যাচ্ছি। একটি ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব? এটা কোন সিকোয়েন্স জানো? নিলিমাস, n l m এবং s। সো n এর মান 1, l এর মান 1, n এর মান এবং l এর মান সমান হতে পারবে না। n is not equal l, তার মানে এটা পসিবল না। n এর মান 1 হলে l এর মান 0, m এর মান 0, s এর মান -1, এটা সম্ভব। n এর মান 0, n এর মান 1, l এর মান 0 সম্ভব, কিন্তু m এর মান আবার বেশি হয়ে যেতে পারবে না, অর্থাৎ আমাদের n is not equal m, এটা সম্ভব না। n এর মান 1, l এর মান 1, n is not equal l, এটা সম্ভব না। তার মানে আমাদের উত্তর হচ্ছে b। এটা কি বুঝো তোমরা সবাই? এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। n এবং l কিন্তু পরস্পর সমান হতে পারবে না, n এর থেকে l এর মানটা কম হবে। এই টাইপের কোশ্চেন আমরা আবারও পাবো। কক্ষ তাপমাত্রা 225 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 75 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে এর দ্রাব্যতা কত? কনসেপ্টটা কি জানো? দ্রাব্যতার ডেফিনেশন জানে কি ছিল? 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রবের যত গ্রাম। 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে দ্রবের যত গ্রাম। আচ্ছা আমরা যাই। আমাদের একটা ফর্মুলা ছিল না, S is equal to m divided by m minus a into 100। এটা কি ছিল? দ্রব, ঠিক আছে। আর এই টোটালটুকু কি ছিল? টোটালটুকু ছিল হচ্ছে দ্রবণ, সরি টোটালটুকু ছিল হচ্ছে দ্রাবক। আর ক্যাপিটাল এম একলা একলা ছিল হচ্ছে দ্রবণ, ঠিক আছে? মনে আছে না? তাহলে দেখি তো কিসের ভ্যালু দেওয়া আছে, আমরা একটু দেখি তো কিসের ভ্যালু দেওয়া আছে। 225 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে এটা হচ্ছে দ্রবণের ভর। তার মানে ক্যাপিটাল এম এর ভ্যালু হচ্ছে 225 গ্রাম। 75 গ্রাম দ্রব, তার মানে এটা হচ্ছে দ্রবের ভ্যালু। তার মানে স্মল এম কত? 75 গ্রাম। লাগবে কি? এস। তাহলে চলো আমরা বের করে ফেলি। স্মল এম এর মানটা হচ্ছে 75, বড় এম এর মানটা হচ্ছে 225। 225 মাইনাস 75, আমাদের কিন্তু দ্রাবকের কিছু বলে নাই। সম্পৃক্ত দ্রবণে 75 গ্রাম দ্রবীভূত থাকলে ইনটু 100। তাহলে ক্যালকুলেশন করে ফেলো তো। 75 ডিভাইডেড বাই এদিকে 25 চলে গেল, তার মানে 150 ইনটু 100। অ্যান্সারটা কত আসে দেখো তো? 75 ডিভাইড বাই 150 ইনটু 100। দ্রবণ, গুড। আমরা তো করে ফেলতে পারতেছি। 75 দুগুণে 150, 2 এক্ষেত্রে 50, তার মানে আমাদের উত্তর হচ্ছে 50। দেখো তো হচ্ছে কিনা? সবার উত্তর কত আসছে? 50 হবে। সি 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 ফারাবি উত্তর লিখছে সি 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 সি, এটা কোনো কথা? সি 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 75 75 কেন 75? 75 ভাগ 225 মাইনাস 75। 75 লিখলে কে? আলী। 25 কি? 25 লিখলে কে লিখছে? 25 এই মারুম কিন্তু, মারুম, একদম মারুম কিন্তু। সি 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 সি। পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আমরা। ওকে, উদ্দীপকের এম বিকিরণটি, এম, ঠিক আছে, কোন সিরিজভুক্ত? উদ্দীপকের এম বিকিরণটি কোন সিরিজভুক্ত? শক্তি স্তর, এটা হচ্ছে 1 2 3 4, ঠিক আছে। কোন শক্তি স্তর ভুক্ত? কোন শক্তি স্তর ভুক্ত, ঠিক আছে। ওকে, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। ওকে, সো দেখো কোন শক্তি স্তর ভুক্ত, এটা আমাদের কি বুঝতে হবে? এখানে আমাদের বুঝতে হবে এটা কোথায় এসেছে, যেখান থেকে আসুক না কেন। ধরো 5 থেকে আসছে, কোথায় এসেছে? 1 এ, কোথায় এসেছে? 2 এ, কোথায় এসেছে? 3 এ। সো 1 এ যদি চলে আসে, 1 এ যদি আসে, এই যে দেখো সাইন আছে কিন্তু, এই যে এরকম সাইন আছে, 1 এ যদি ফেরত আসে, ওই যে লাভলি বললো প্রেম বোকামির ফসল, লাইমেন বামার প্যারসেন ব্র্যাকেট ফুন। তাহলে লাইমেন বামার প্যারসেন ব্র্যাকেট ফুন যদি হয়, তাহলে দেখো তো এম বিকিরণটি কোন সিরিজভুক্ত? তাহলে এম এসেছে কোথায়? 1 এ। 1 এ যদি আসে তাহলে লাইমেন, যদি আসতো 2 এ তাহলে বামার, যদি আসতো 3 এ তাহলে প্যারসেন, যদি আসতো 4 এ তাহলে হতো ব্র্যাকেট। খুবই ইজি কোশ্চেন, অলরেডি সেম কোশ্চেনটা সলভ করেছি। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি।
উদ্দীপকের মতে চিটাগাং বোর্ড 2021-এ দেখো তো এম রশ্মিটি আল্ট্রাভায়োলেট অঞ্চলে অবস্থিত। এম রশ্মিটি আল্ট্রাভায়োলেট অঞ্চলে অবস্থিত। তোমাদেরকে বলেছিলাম যে লাইমেন, বামার, এরপর প্যাস্টেন, এরপর ব্র্যাকেট এবং লাস্টে হচ্ছে ফোন। এটা কি বলেছিলাম? এটা অতি বেগুনি, এরপর হচ্ছে দৃশ্যমান, এরপর কি ছিল আয়ার, এরপর আয়ার, এরপর হচ্ছে আয়ার। তাহলে একটু মিলিয়ে দেখো তো এমটা কি লাইমেন না, তাহলে আল্ট্রাভায়োলেট। ঠিক আছে, তো ওয়াই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য এম অপেক্ষা বড়। ওয়াই মানে বামার। একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, আমার মহা গামা রঞ্জন অতি দৃশ্যমান অবলোহিত মাইক্রোওয়েভ রেডিও, উপর থেকে নিচের দিকে কিন্তু তরঙ্গদৈর্ঘ্য বাড়তেছে বাড়তেছে। তাহলে দেখো তো ওয়াই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য মানে ওয়াই রশ্মির তরঙ্গদৈর্ঘ্য, ওয়াই বলতে বোঝানো হচ্ছে ওয়াই কোনটা? ওয়াই হচ্ছে এটা আর এম হচ্ছে এটা। অবশ্যই আল্ট্রাভায়োলেটের থেকে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য বেশি। আল্ট্রাভায়োলেটের থেকে দৃশ্যমান অঞ্চলের তরঙ্গদৈর্ঘ্য বেশি। যেমন আল্ট্রাভায়োলেটের জন্য কত জানো? 10 থেকে 380 ন্যানোমিটার ন্যানোমিটার। আর বামারের জন্য কত জানো? 380 থেকে 780 ন্যানোমিটার। তাহলে কি দাঁড়ালো দেখো তো, 10 থেকে 380 বেশি নাকি 380 থেকে 780 বেশি? এগুলো মুখস্থ করতে হবে যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ। অলরেডি কিন্তু আমি মুখস্থ করেছি। সো দেখো 380 থেকে 780 ন্যানোমিটার, তার মানে এর থেকে এম ওয়াই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এম অপেক্ষা বড়। ওয়াই রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ওয়াই, হ্যাঁ ঠিক আছে, এম অপেক্ষা বড়। জাল টাকা শনাক্তকরণে জেড ব্যবহার করা হয়। জেড, জেড মানে কি? জেড মানে 3-এ আসছে, তার মানে প্যাশন। আয়ার, নো 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 নো, জাল টাকা শনাক্তকরণ করতে জেড না, যদি এখানে দিত জাল টাকা শনাক্তকরণ করতে এম ব্যবহার করা হয় তাইলে হতো যে জাল টাকা শনাক্তকরণে আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়, তখন এটা ঠিক ছিল, তখন এটা ঠিক ছিল। এখন ঠিক নাই। জাল টাকা শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? জাল টাকা শনাক্তকরণে আল্ট্রাভায়োলেট রশ্মি ব্যবহার করা হয়। তার মানে উত্তর হচ্ছে 1 এবং 2। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা কি দেখছো এই এমসিকিউটা কতগুলো কনসেপ্ট একত্রিত করে কোশ্চেন করেছে? তার মানে এই এমসিকিউটা তোমরা যদি উত্তর করতে চাও সঠিকভাবে, তার মানে অনেকগুলো কনসেপ্ট একত্রিত করে তোমার কিন্তু এটা উত্তর করতে হবে। সো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। ওকে, সো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, আশা করি সবাই তোমরা ক্লিয়ার হতে পেরেছো। সো পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি আমরা। mx2 এর দ্রাব্যতার গুণফল কোনটি? mx2, ঠিক আছে, ধরো mx2 যদি হয় mx2 এর দ্রাব্যতার গুণফল কোনটি? mx2 এটা কিসের সাথে তুলনা করতে পারো জানো? CaF2 এর সাথে তুলনা করতে পারো। তাহলে Ca2 প্লাস 2F মাইনাস, তাহলে সেক্ষেত্রে কি হলো দেখো তো, m2 প্লাস, ঠিক আছে, ইন্টু f মাইনাস এর ঘনমাত্রা হোল স্কোয়ার। তাহলে m2 প্লাস ইন্টু f মাইনাস হোল স্কোয়ার, f মাইনাস হোল স্কোয়ার, m2 প্লাস স্কোয়ার এটা হবে না, m এর উপর স্কোয়ার হবে না কারণ m আছে একটা। m2 প্লাস x2 মাইনাস এটাও হবে না, স্কোয়ার হবে। m2 প্লাস x2 মাইনাস হবে না, x এর মাইনাস হচ্ছে f মাইনাস। জাস্ট তুমি এভাবে চিন্তা করো, একদম এটা চিন্তা করো, ঠিক আছে, একদম এটা চিন্তা করো, x মাইনাস হোল স্কোয়ার। এটার জন্য কি হতো জানো? Ca2 প্লাস ইন্টু f মাইনাস হোল স্কোয়ার, আর উপরে m2 প্লাস x মাইনাস হোল স্কোয়ার। তোমরা যখন আসলে ডিরেক্ট বুঝতে পারবা না উত্তর কোনটা, তখন জাস্ট তুলনা করে নিবা। আচ্ছা এই টাইপের একটা যৌগ নিয়ে কাজ করেছি, তো এই টাইপের একটা যৌগ নিয়ে তো কাজ করছি, তাহলে সেই টাইপের একটা যৌগের কোশ্চেনটি তো এটা, তাহলে উত্তরটা কি হবে? আমরা তো বুঝতে পারতেছি, বুঝতে পারতেছি। ওকে, গুড গুড। আচ্ছা তো চলো ভাইয়া ক্লিয়ার। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। গুড, পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি।
সালফেট আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? কিছুক্ষণ আগেই দেখেছি আমরা সালফেট আয়ন শনাক্তকরণে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে আমাদের ব্যারিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়। এটা একটু মুখস্থ রাখতে হবে, ব্যারিয়াম নাইট্রেট সালফেট আয়ন শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়। কিছুক্ষণ আগে কোশ্চেন ছিল না উল্টা, ঢাকা বোর্ডে, বরিশাল বোর্ডে কিন্তু কোশ্চেন উল্টাই দিছে, দেখছো? আমাদের ওখানে কোশ্চেন ছিল যে ব্যারিয়াম নাইট্রেট কোন আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়, তখন উত্তর ছিল সালফেট আয়ন। সেম কোশ্চেন অন্য একটা বোর্ডে এসেছে, দেখো যে আমাদের সালফেট আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়, দেখো ব্যারিয়াম নাইট্রেট। কোশ্চেনটা কিন্তু উল্টে গিয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। সালফেট আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? ব্যারিয়াম নাইট্রেট। কোশ্চেনটা ডাবল হয়েছে। ওকে, পরমাণুর অরবিটাল সম্পর্কে ধারণা দেয় কোন কোয়ান্টাম সংখ্যা? অরবিটাল সম্পর্কে ধারণা দেয়, সেম কোশ্চেনটা কিন্তু এর আগেও একবার এসেছে, যদিও ওই যে উপশক্তি স্তরের আকৃতি, এস অরবিটাল গোলাকার, তারপর পি অরবিটাল ডাম্বেল আকৃতি, ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকৃতি, এগুলো কিসের আকৃতি প্রকাশ করে? অরবিটালের না, উপশক্তি স্তর বা অরবিটালের আকৃতি প্রকাশ করে। তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের অরবিটাল সম্পর্কে ধারণা দেয় এবং আকৃতি সম্পর্কে ধারণা দেয়। মাথায় রাখতে হবে, সেম টাইপের কোশ্চেন অলরেডি সলভ করেছি। এল সমান 2 হলে উপস্তর কোনটি? ঠিক আছে, এল সমান 2 হলে উপস্তর কোনটি? কোশ্চেনটা একটু অন্যরকম মনে হচ্ছে। ঠিক আছে, এল সমান 2 হলে উপস্তর কোনটি? তার মানে ব্যাপারটা এই যে এরকম, এস এর জন্য এল এর ভ্যালু কত? 0, পি এর জন্য কত? 1, ডি এর জন্য কত? 2 এবং এফ এর জন্য কত? 3। তাহলে দেখো তো, এই এলটাই হচ্ছে আমাদের উপশক্তি স্তর বা উপস্তর। ঠিক আছে, উপশক্তি স্তর বা উপস্তর। শক্তি স্তরের স্তর তো সেম, কারণ শক্তি স্তরের নাম আছে 5টা: শেল বা স্তর, শক্তি স্তর, অরবিট এবং কক্ষপথ। 5টা জিনিসই অরবিট নামে পরিচিত। তাহলে দেখো তো, এক্ষেত্রে কোশ্চেন করেছে এল সমান 2 হলে কোনটা হবে? ডি হবে, ডি ডি উপস্তর। নিশ্চয় বুঝতে পেরেছো। এল সমান 3 হলে হতো এফ, এল সমান 0 হলে হতো এস। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। অরবিটাল সময় সঠিক শক্তির ক্রম কোনটি? কি কি আছে? 3s 3d এবং 4p। 3s 3d এবং 4p। এক্ষেত্রে n প্লাস l এর ভ্যালু হচ্ছে 3 প্লাস 0 সমান 3, এক্ষেত্রে 3 প্লাস 2 সমান 5, এক্ষেত্রে 4 প্লাস 1 সমান 5। তাহলে সিকোয়েন্সটা হচ্ছে 3s এর থেকে 3d এর শক্তি বেশি, তারপর 4p এর শক্তি বেশি। তাহলে 3s এর ক্ষেত্রে 3, এর ক্ষেত্রে 5, এর ক্ষেত্রে 5, কিন্তু 3d এর ক্ষেত্রে n এর ভ্যালু কম হওয়ার কারণে এর শক্তি কম। 3s এর থেকে 3d বেশি, তারপর 4p। 3s এর থেকে 3d বেশি, তারপর 4p বেশি। তাহলে উত্তর কোনটা? আগে এভাবে আলাদা করে নিবা, আলাদা করে নিয়ে শক্তির মানগুলো লিখবা, তারপর অপশনগুলো মিলাবা। না হলে কিন্তু এই কোশ্চেনগুলো অনেক ইজি, কিন্তু অপশন মিলাতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। অপশন মিলাতে গেলে ঝামেলা হয়ে যায়। এই জন্য কি করবা? নিচে নামাই নিয়ে চলে আসবা, শক্তির মানগুলো লিখবা, তারপর তুমি অপশনে দাগাবা। তখন দেখবা এই ধরনের কোশ্চেন ভুল হচ্ছে না। আজকে যে এমসিকিউ গুলো করাবো, এই এমসিকিউ গুলো দেখবা যে কোনো বোর্ডে, গুণগত রসায়ন থেকে যে বোর্ডেই তুমি কোশ্চেন অ্যান্সার করো না কেন, এগুলোর মধ্যেই থাকবে। যখন বোর্ড এক্সাম দিতে যাবা না, তখন কিন্তু আজকের কথা মনে পড়বে যে ভাইয়ার ক্লাস করেছিলাম। ডি হবে। গুড। লেট হচ্ছে কেন? লেট হচ্ছে কেন উত্তর করতে? ভাইয়া ছাগলের মতো এরকম ডাকলে হবে? ভালো মতো ক্লাস করো, মনোযোগ দিয়ে ক্লাস করো। ওকে, ধুরু নেট তো প্রবলেম, ধুরু লিখছে, ধুরু নেট তো প্রবলেম, ধুরু। পরের এমসিকিউতে চলে যায়। ইলেকট্রনের চার্জের মান কত? এটা কোনো কোশ্চেন? 1.6 × 10⁻19 আর 4.82 × 10⁻10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলেছে কুলম্ব। তাইলে 1.6 × 10⁻19 কুলম্ব। আর এটা কি জানো? এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটের ক্ষেত্রে হয় 1.6 × 10⁻20 হয়। এটা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটের ক্ষেত্রে হয়, কারণ 10 কুলম্ব সমান 1
EMU সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ESU। ঠিক আছে, তাইলে কুলম্ব থেকে EMU তে যেতে গেলে 10 টু দি পাওয়ার -1 দ্বারা গুণ করতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। আর ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট থেকে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আসতে 10 টু দি পাওয়ার 10 দ্বারা এবং 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 দ্বারা গুণ করতে হয়। সো 10 কুলম্ব সমান 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। মাথায় রাখতে হবে কিন্তু, এই তিনটাই মাথায় রাখতে হবে। কুলম্ব এককে, একক হচ্ছে এটা, এটা হচ্ছে কুলম্ব এককে, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এককে, এটা কি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট এককে। তিনটাই মাথার মধ্যে ঢুকাও। অনেকগুলো বলদে তো বাকি দুটো জানতোই না, EMU এবং ESU। তারা মাথার মধ্যে একদম ইনজেকশন দিয়ে পুশ করে রাখো যে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে এককটা কত হয়, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে এককটা কত হয়। যখন সিকিউ সলভ করতে যাবা তখন নির্গত শক্তি শোষিত শক্তি যে ম্যাথ করতে হয় না, এই যে এই সূত্রটা কি বাপের জন্মে দেখছো? -2π² m টু দি পাওয়ার 4 n স্কয়ার h স্কয়ার। এটা কি চেনা যায়? চেনা যায় এটা। এই সূত্রতে যে শত শত সিকিউ বোর্ডে আসতেছে, সেগুলো করার সময় এই যে E এর মানটা যে -4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট নিয়ে যে করতে হয়, এটা দেখছো কখনো? এটা এই যে এখানে যখন মান বসাতে হয় তখন কিন্তু এটা লাগে। হ্যাঁ, যদি এটা শিখে না যাও, এই সূত্র যদি জানা না থাকে, ঝামেলা আছে কিন্তু। সব অ্যান্সার করে আসবা, এই যে এই 3-4 মার্কস পাবা না, আসতে পারে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু সিকিউ ক্লাসে ক্যাপশনে লিংক দেওয়া আছে, অনেকগুলো সিকিউ করাইছি এভাবে, লাগবে এগুলো। মিথি লিখছে ভাইয়া কি বলো, আমি জানতাম না। 10 কুলম্ব সমান 1 ইমু সমান 3 ইস্যু, গুড, বা আমি সেই বলদ। 10 কুলম্ব সমান 1 ইমু সমান 3টা ইস্যু, গুড। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। কপারের 19তম ইলেকট্রনটি কোন অরবিটালে যায়? কপারের 19তম ইলেকট্রনটা, তাহলে কপার 1s2 2s2 2p6 3s2, কয়টা চলে গেছে? 4 4 10 2 12, 3s2 3p6। এবার দেখো, তাহলে 10টা শেষ, 10 আর 2 12, 12 আসছে কত? 18। তারপরে যাই কোথায়? 4s এ যায়, শেষ। এর এখানেই হচ্ছে আমাদের 19তম ইলেকট্রনটা। 19তম ইলেকট্রনটা কোথায় যায়? 4s এ যায়। ঠিক আছে, 19তম ইলেকট্রনটা। পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন? তো পটাশিয়ামের 19তম ইলেকট্রনটা 4s এ গেলে কপারের 19তম ইলেকট্রনটা কোথায় যাবে? 4s এই তো যাবে। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, তাতে কি হয়েছে? ব্যতিক্রম বলতে বোঝায় 4s ফিল আপ না করে 3d তে চলে যায়। 4s ফিল আপ না করে 3d তে চলে যায়, এটা হচ্ছে ব্যতিক্রম। তার মানে এরকম না যে আগে 3d তারপর 4s। আমাদের পলির বর্জনীতি প্রমাণ করতে গেলে ইলেকট্রন কিন্তু নাম্বারিং করতে হয়। তখন কোনো বলদে যেন ভুল না করো যে এটা 19 নাম্বার ইলেকট্রন, এটা যেন নাম্বারিং করতে ভুল না করো। অনেকে কি চিন্তা করে জানো? অনেকে চিন্তা করে 3d10 4s1, তার মানে 4s1 হচ্ছে 29 নাম্বার মনে করে অনেকে, 29 নাম্বার। আরে 4s1 29 নাম্বার হবে কেন? n+l বের করে দেখো, এটার n+ এর ভ্যালু হচ্ছে 4 আর এটার n+l মানে হচ্ছে 5। তো ইলেকট্রন আগে 4s এ যাবে নাকি 3d তে যাবে? আগে 4s তারপর 3d তে যাবে। সাজায় লেখার জন্য এভাবে লেখা হয়। তার মানে কি আগে 3d তে যায় পরে 4s এ যায়? নো, ইলেকট্রন আগে কোথায় যাবে সেটা বের করার জন্য সূত্র হচ্ছে n+l। আর আমি সাজিয়ে লেখার জন্য এভাবে 3 এর পরে 4 লিখতে পারি, কোনো সমস্যা নেই। ব্যতিক্রম কেন? কারণ 4s এ দুইটা না যেয়ে তারপর 3d তে যায়, এটা হচ্ছে ব্যতিক্রম। তিনটা ব্যাপার কি মাথায় ঢুকছে? একটা জিনিস আলাদা আলাদাভাবে মনে না রেখে হোগল বগল পাকায় কনসেপ্ট জাস্ট এলোমেলো করে ফেলো। এই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে অনেকগুলো জায়গাতে সমস্যা আছে কিন্তু। সো কোন অরবিটালে যায়? 4s এ যায়। পরবর্তী কোশ্চেন, ডি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? এস উপশক্তি স্তরে অরবিটাল একটা, পি তে হচ্ছে 3টা, ডি তে হচ্ছে 5টা, এফ এ হচ্ছে 7টা। ডি তে যে 5টা, সেই 5টা কোনটা? ডি এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। ওকে, পরবর্তী কোশ্চেন, আসমানি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি? তাইলে আমরা কি করব? বেনি আস হ ক লা, এর হচ্ছে সব থেকে কম, এর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। কিসের মান? ল্যামডার মান। তাহলে কার থেকে? আসমানির থেকে ছোট, তার মানে বেগুনি অথবা নীলের মধ্যে কে আছে? বেগুনি অথবা নীলের মধ্যে নীল আছে, শেষ। এভাবে লিখে নিবা যাতে মাথার মধ্যে প্যাচ না লাগে, ব্রেন যেন প্রেসার ফ্রি থাকে, এই জন্য এমসিকিউ তে এভাবে লিখে নিবা। বেনি আস হক লা
বেনি আসো হকোলা। তাইলে আসমানির থেকে উপরে যারা আছে তারা আসমানির থেকে কম। এবার মনে আছে? এই যে দেখো, একটু মনে করো তো, এটা মনে আছে কিনা দেখি। 380, 424, 450, 500, 575, 590, 647, মনে আছে? এইগুলো মাথার মধ্যে ঢুকাইতে হবে। এইসব স্টার জলসা, তারপর আশিকি টু, এসব গান ফান মাথার মধ্যে টিকটক ফিকটক না ঢুকিয়ে এই জিনিসপত্রগুলো মাথায় ঢোকাও, লাভ আছে। ওকে, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নিচের কোনটির ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য? প্রযোজ্য যার দেখবো px py pz আছে, dx y dy z dzx আছে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর যাদের দেখবো s আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। সোডিয়ামের ক্ষেত্রে 3s1 প্রযোজ্য না। এরপর হিলিয়ামের ক্ষেত্রে 1s2 প্রযোজ্য না। এরপর বেরিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এর ক্ষেত্রে সর্ববহিস্থ স্তর 2s2 প্রযোজ্য না। অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4, তার মানে p আছে, এর ক্ষেত্রে প্রযোজ্য। s অরবিটালের ক্ষেত্রে হুন্ডা নীতি চলে না। এস অরবিটাল মানে হুন্ডা নীতি চলে না, হুন্ডা নীতি চলে না এস অরবিটালের ক্ষেত্রে। হুন্ডা নীতি চলে কার ক্ষেত্রে? হুন্ডা নীতি চলে পি অরবিটালের ক্ষেত্রে, হুন্ডা নীতি চলে ডি অরবিটালের ক্ষেত্রে, হুন্ডা নীতি চলে এফ অরবিটালের ক্ষেত্রে। সো আমরা বুঝে ফেললাম। পরবর্তী কোশ্চেন, সর্ববহিস্থ স্তরে ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি? ডি অরবিটালের জন্য n প্লাস এল বোঝানো হয়েছে, ঠিক আছে? n প্লাস এল বোঝানো হয়েছে। n এর মান 1, l এর মান 0। দেখো তো, n এর মান 1, l এর মান 0, তার মানে কি বোঝানো হচ্ছে জানো? ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি? দেখো, n এর মান 1, তার মানে 1, আর l এর মান 0, তার মানে 1s, এটা সম্ভব। এরপর হচ্ছে 2p, এটা সম্ভব। দেখো, n এর মান 3, তার মানে 3spd, 3d, আর এটা হচ্ছে 4f। দেখো তো, n সমান 4, l সমান 3, 4f। এখন আমাদেরকে বলেছে সর্ববহিস্থ ডি অরবিটালের জন্য প্রযোজ্য কোনটি। এখন তোমরাই সিলেক্ট করো। আমি তো 50% উত্তর করে দিছি, বাকি 50% উত্তর তোমরা করো, বাকি 50% উত্তর তোমরা করো, ঠিক আছে? বাকি 50% উত্তর তোমরা করো, বাকি 50% উত্তর তোমরা করো। ডি কোথায় পাওয়া যাচ্ছে? দেখো তো, ডি কোথায় পাওয়া যাচ্ছে? এই যে ডি, 50% উত্তর তো করেই দিছিলাম। পরবর্তী কোশ্চেন, এ ব্যারিয়াম নাইট্রেট সাদা অদক্ষেপ অদ্রবণীয় এ যোগের নিচের কোন মূলকটি বিদ্যমান? আবারও সেম কোশ্চেন, ব্যারিয়াম নাইট্রেট। আজকে তৃতীয়বারের মতো সেম কোশ্চেন পাইলাম। ব্যারিয়াম নাইট্রেট শনাক্তকরণ করা হয় সালফেট আয়নের জন্য। ব্যারিয়াম নাইট্রেট নিয়ে সালফেট আয়নটা শনাক্তকরণ করা হয়। তৃতীয়বারের মতো কোশ্চেন পেলাম। সালফেট শনাক্তকরণ করতে কোনটি ব্যবহার করা হয়? ব্যারিয়াম নাইট্রেট। ব্যারিয়াম নাইট্রেট দ্বারা কোনটি শনাক্তকরণ করা হয়? সালফেট আয়ন। পরবর্তী কোশ্চেন, বিশুদ্ধ খাদ্য লবণের কেলাসনে নিচের কোনটি ব্যবহার করা হয়? বিশুদ্ধ খাদ্য লবণের কেলাসনে কোনটি ব্যবহার করা হয়? এটা একটা মুখস্থ কোশ্চেন। এটার উত্তর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা আমরা একটু মুখস্থ করে রাখবো। হ্যাঁ, কেলাসন যদিও আমাদের নাই, এই ধরনের কোশ্চেন আসবে না বোর্ড এক্সামে, তারপর যেহেতু বিগত বছরগুলোতে এসেছে এবারও আসতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা একটু মুখস্থ করে রাখবো। এ মৌলে অযুগ্ম ইলেকট্রন কয়টি? এ মৌল হচ্ছে 15 নম্বর গ্রুপ এবং দ্বিতীয় পর্যায়। তাইলে 15 নম্বর গ্রুপ, তার মানে এস এ ইলেকট্রন আছে হচ্ছে 2টা আর পিতে আছে 3টা, এরকম একটা মৌল, ঠিক আছে? এরকম একটা মৌল নিশ্চয়ই বুঝতে পারতেছো, সেটা হচ্ছে নাইট্রোজেন। আর এটা হচ্ছে তৃতীয় মানে এটা বুঝতে পারতেছো ফসফরাস। তাইলে এর অযুগ্ম ইলেকট্রন কয়টা? 2s2, 2px1, 2py1 এবং 2pz1। উত্তর অর্ধেক করে দিছি, বাকি অর্ধেক তোমরা করে ফেলো চটপট। অযুগ্ম ইলেকট্রন কয়টা? অযুগ্ম ইলেকট্রন কয়টা? ক্লাসে যদি শেষ পর্যন্ত থাকো তাহলে স্লাইড দেওয়ার ট্রাই করব। এই যে যেই পোলাপানগুলো কেমিস্ট্রি প্রথম পত্র দ্বিতীয় পত্রের সবগুলো চ্যাপ্টারের সিকিউ তো সলভ করাবোই এবং সবগুলো চ্যাপ্টারের এমসিকিউ সলভ করাবো। তারপরে এইচএসসি পরীক্ষা কেমনে খারাপ হয় সেটা আমি দেখবো। এখান থেকেই তো শতভাগ কোশ্চেন সব বোর্ডে কমন আসবে, তারপর দেখবো কেমনে এইচএসসি পরীক্ষা খারাপ হয়। সবগুলো ক্লাসে, আজকে তো 3rd ক্লাস, এরকম প্রায় 20টার মতো ক্লাস নিব। সবগুলো ক্লাসে তোমাদের সবাইকে পাচ্ছি তো, এইভাবে যে একটা চমৎকার রিভাইজ হয়ে যাচ্ছে সেটা কি বুঝতেছো? আমি তো শুধু এমসিকিউ পড়ায় চলে যাচ্ছি না, আমি তো ব্যাখ্যা করতেছি। তাহলে এইভাবে করে করে শেষ মুহূর্তে যে ফিনিশিং হচ্ছে, রিভিশন হচ্ছে, সেটা কি ফিল করতেছো? সো একটু জানিয়ে দাও তো এই মুহূর্তে যারা যারা আছে একদম শেষ ক্লাস অবধি তোমাদেরকে পাচ্ছি কিনা। গতবার 35টা ক্লাস দিয়েছিলাম,
জাস্ট মুখে মুখে বলতেছি এরকম না। গতবার যারা ছিল তাদের নিশ্চয়ই গল্পটা জানা থাকার কথা। 35টা ক্লাস নিয়েছিলাম গতবার এইচএসসি এক্সামের মাঝখানে, মানে টানা 4-5 ঘন্টাও ক্লাস নিয়েছি সব এমসিকিউ সিকিউ সলভ করে। গতবার কলেজে যখন এক্সাম হয় তখন সামনে যখন গেছি তখন অধিকাংশ শিক্ষার্থী মুখে মুখে যে ভাই আপনার ক্লাস করে করে কমন আসছে। এবার তো আরো এফোর্ট দিয়ে নিচ্ছি, কনসেপ্ট সিকিউ এমসিকিউ। গতবার তো শুধু কনসেপ্ট পড়িয়েছিলাম, সিকিউ এমসিকিউতে খুব একটা ফোকাস করতে পারিনি। এবার সব কিছু দায়িত্ব নিয়েছি, তারপর দেখি তো পরীক্ষা কেমনে খারাপ হয়। সবগুলো ক্লাসে তোমাদের সবাইকে পাচ্ছি তো তোমাদের বাকি সবগুলো ক্লাসে? আদিবা, মোশাররত জি ভাইয়া পাচ্ছি, জি ভাইয়া, কান্তা জি ভাইয়া পাচ্ছি। বাকি বন্ধুদেরকে ডেকে নিয়ে এসো, আমি কথা দিচ্ছি কেউ হতাশ হবে না। আমাদের উত্তর হচ্ছে 3টি। পরবর্তী এমসিকিউ, কোন ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি গ্রহণযোগ্য? তাহলে চলো গ্রহণযোগ্য সেটটা আমরা একটু দেখে ফেলি। n এর মান 1, l এর মান 1, এটা সম্ভব না। n ইজ নট ইকুয়াল 1। n এর মান 2, l এর মান 0, m এর মান l এর থেকে m এর মান বড় হওয়া পসিবল না। মানে l এর থেকে m এর মানটা কি হতে হবে? ছোট অথবা সমান। ঠিক আছে, ছোট অথবা সমান। কিন্তু আমাদের l এর থেকে m এর মানটা বড় হতে পারবে না। n এর মান 4, l এর মান 2, m এর মান -1, এটা সম্ভব। n এর মান 3, l এর মান 1, m এর মান 2, এটা সম্ভব না। l এর মানটার থেকে m এর মান হয় সমান অথবা ছোট, সো এটাও সম্ভব না। সো নীলিমাস মাথায় রাখবা, নীলিমা এর সাথে s, তাইলে n l m s, এই সিকোয়েন্স অ্যাকচুয়ালি মানগুলো দেওয়া। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসেই, তোমরা একটু ভালো মতো খেয়াল রাখবা। যেমন n এবং l সমান হতে পারবে না, n এর থেকে l এর মান ছোট হতেই হবে। l এবং m সমান হতে পারে, ঠিক আছে, l এবং m সমান হতে পারে, l এর থেকে m ছোট হতে পারে, ঠিক আছে। কিন্তু যেটা হওয়া সম্ভব না সেটা হচ্ছে যেমন n এর থেকে l এর মান বড় হতে পারবে না, ঠিক আছে। n এবং l সমান হতে পারবে না, l এবং l এর থেকে m বড় হতে পারবে না। এই জিনিসপত্রগুলো আমরা একটু মাথায় রাখবো। আবার প্লাস হাফ আর মাইনাস হাফ ছাড়া s এর ভ্যালু হতে পারবে না। এই জিনিসপত্রগুলো একটু মাথায় রাখো। পরবর্তী এমসিকিউ, এ কণার বৈশিষ্ট্য কোনটি? এ কণা, এ আমাদের কি কোথাও ছিল আগে? ও আচ্ছা, এক্ষেত্রে এ কণার বৈশিষ্ট্য হচ্ছে সম্ভবত এ বলতে অ্যাকচুয়ালি আলফা কণা বোঝানো হচ্ছে। এক্ষেত্রে আলফা কণাতে দেখো তো, আলফা কণা মানে হচ্ছে 4 to 2+, অ্যাকচুয়ালি আলফা কণা বোঝানো হচ্ছে এক্ষেত্রে। তোমরা একটু দেখো তো আলফা কণা, হ্যাঁ আলফা কণা হবে এটা। দেখো তো এতে 2টি প্রোটন আছে, 2টি ইলেকট্রন আছে না? 2টি ইলেকট্রন তো নাই, এক্ষেত্রে কোনো ইলেকট্রনই তো নাই, কারণ 2টি ইলেকট্রন ত্যাগ করছে। ধীর গতি সম্পন্ন কণা না প্রচন্ড গতি সম্পন্ন কণা, এর ভর সংখ্যা 2 না, এর ভর সংখ্যা 2 না, এর ভর সংখ্যা হচ্ছে 4। এটি ধনাত্মক চার্জিত কণা, হ্যাঁ ধনাত্মক চার্জিত কণা, হ্যাঁ ঠিক আছে, খুবই সহজ কোশ্চেন। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলা হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে। দেখো তো লিথিয়াম প্লাস আয়নের বর্ণালী, নো, এটা যদি হতো লিথিয়াম 2+, তাইলে ঠিক আছে। আবর্তনশীল ইলেকট্রনের শক্তি শোষণ ও বিকিরণ, হ্যাঁ ব্যাখ্যা করতে পারে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ NH/2π ব্যাখ্যা করতে পারে। তার মানে লিথিয়াম 2+ যদি দিত তাহলে 1 2 3 সত্য হতো, অন্যথায় আমাদের 2 এবং 3 সত্য। কারণ দেখো আবর্তনশীল ইলেকট্রনের শক্তি শোষণ ও বিকিরণ সে ব্যাখ্যা করতে পারে, ইলেকট্রনের কৌণিক ভরবেগও ব্যাখ্যা করতে পারে। কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট মৌলসমূহের ক্ষেত্রে বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও 2 ইলেকট্রন হলে সে কিন্তু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না। লিথিয়ামের যেহেতু প্রোটন সংখ্যা 3, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারতেছি যে আমাদের লিথিয়াম 2+ হলে 1 ইলেকট্রন হতো। ওকে, সো আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি। বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে n1 এর মান কত? n1 এর ভ্যালু সব সময়ের জন্য n1 লাইমেন বামার 2। যদি বলতো n2 কত, তাইলে n1 প্লাস কততম লাইন? দ্বিতীয় লাইন, তখন হতো 4। ঠিক আছে, n2 এর ক্ষেত্রে এই লাইন প্রযোজ্য। ঠিক আছে, n1 মানে বামার সিরিজ মানে 2 নম্বরেই আসছে, বামার সিরিজ মানে তো আমাদের সেটা 2 নম্বরেই আসছে। যদি বলতো এক্ষেত্রে n2, তাইলে উত্তর হচ্ছে 4। যদি বলে n1 তাইলে হচ্ছে 2, যদি বলতো n2 তাইলে হচ্ছে 4। এটা আমরা একটু খেয়াল রাখবো কি চাইছে এক্ষেত্রে। অনেক সময় তোমাকে কনফিউজ করে দিতে পারে, এমন হতে পারে এখানে টাইপিং মিস্টেক আছে, এমন হতে পারে। কিন্তু খেয়াল রাখবো, চোখ বড় বড় করে খেয়াল রাখবো যেখানে কি লেখা আছে। ঠিক আছে, কততম লাইন
সেটা n2 এর ক্ষেত্রে প্রযোজ্য। বামার মানে অলরেডি ফিক্সড হয়ে গেছে যে n1টা হচ্ছে কোথায় ফিরে আসলে 2 নাম্বার শক্তি স্তরে ফিরে আসলে বামার হয়, এটা একটু মাথায় রেখো। সো আমাদের আজকে 50 হয়ে গেছে, ইয়ে 50 নাম্বার এমসিকিউ এটা। ab3 যোগের দ্রব্যতার গুণফল এত হলে দ্রব্যতা কত? ab3, তার মানে a এর যোজনী 3, b এর যোজনী 1, তাহলে এটা কি হবে জানো? a3 প্লাস কয়টা? 3 প্লাস কয়টা? আচ্ছা ভুল লিখেছি, a3 প্লাস প্লাস 3b মাইনাস, জাস্ট তোমরা কি চিন্তা করতে পারো জানো? FeOH হোল 3, এভাবে চিন্তা করে দেখো তো, তখন কি লিখতে বলো তো? Fe3 প্লাস লিখতা প্লাস 3OH মাইনাস লিখতে না? তাহলে দেখো তো একই জিনিস, Fe3 প্লাস তাহলে A3 প্লাস 3OH মাইনাস 3b মাইনাস, এটা S, এটা হচ্ছে 3s, অতএব KSP ইজ ইকুয়াল টু S ইন্টু 3s কিউব, তার মানে 27s টু দি পাওয়ার 4, 27s টু দি পাওয়ার 4। আমরা একটু দেখি কিসের মান দেওয়া আছে, দ্রব্যতা কত, দ্রব্যতার গুণফল দেওয়া আছে, তাহলে দ্রব্যতার গুণফল কত? 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। বাচ্চারা ক্যালকুলেটর হাতে নাও তো, S is equal to 4 root 1.7 into 10 to the power minus 12 divided by 27। দেখো তো বিরাট কঠিন ক্যালকুলেশন রে বাবা, বিরাট কঠিন। এইরকম ক্যালকুলেশন তো বাপের জন্মেও দেখিনি। এটা কি আমি পারুম না, এরম ক্যালকুলেশন তো বাপের জন্মেও দেখিনি। তারপরেও চেষ্টা করে দেখি পারা যায় কিনা। বাপের জন্মেও তো এত কঠিন ক্যালকুলেশন দেখিনি। সবাই একটু হেল্প করো, পারতেছি নে তো। সবাই একটু হেল্প করো। সবাই একটু হেল্প করো। ওকে, আচ্ছা একটু হেল্প করো, একটু ভালো না হলে ভ্যানওয়ালা। আচ্ছা ডি হবে ভাই, ডি হবে 5.00 10 to the minus 4, 10 to the minus 4। ওকে গুড, টুস করে দিয়ে দিলাম, এটা উত্তর ডি, 51 নাম্বার। ওকে, চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? চুম্বক কোয়ান্টাম সংখ্যা একটু বলো তো, চুম্বক কোয়ান্টাম সংখ্যা কি নির্দেশ করে? অলরেডি কিন্তু আমাদের বাকি দুইটা কোয়ান্টাম সংখ্যা রিলেটেড কোশ্চেন কিন্তু আমরা অলরেডি সলভ করে ফেলেছি, তাই না? ওকে, ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে s। সো আমাদের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কখনোই ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করে না। ইলেকট্রন ঘূর্ণন প্রকাশ করে হচ্ছে আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা। তার মানে 1 নাম্বারটা ভুল। এরপর আমরা চলে যাব 2 এ। m এর মান 1 এর উপর নির্ভরশীল। m এর মান 1 না, অ্যাকচুয়ালি l এর মানের উপর নির্ভরশীল। স্মল m আর ওখানে l হবে। m এর মান l এর মানের উপরে নির্ভরশীল। হ্যাঁ ঠিক আছে, এটা সত্য। m সমান 0 থেকে প্লাস মাইনাস l, অর্থাৎ যেটা বুঝাইছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস l। হ্যাঁ ঠিক আছে, মানে কোন এক অর্থে এটা ঠিক আছে। কিভাবে ঠিক আছে? যে আমার ধরো যে m এর ভ্যালু l এর ভ্যালু 1, তাহলে m এর ভ্যালু হচ্ছে 0 থেকে প্লাস মাইনাস 1, তার মানে প্লাস 1 মাইনাস 1, এই অনুযায়ী ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 2 এবং 3। সো সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে 2 এবং 3। ওকে, আশা করি তোমরা বাকিরা সঠিক উত্তর করতে পেরেছো। সৈকত ভাইয়ের কি অবস্থা ওদিকে? ডি উত্তর। কিছু ম্যাজিক শিখায় দেন। ওরে বাবা, ম্যাজিক না, ম্যাজিক শিখাই দেব। তুলা পান। ওকে, নিচের কোনটি রক্তের ন্যায় লাল
দ্রবণের সংকেত। আচ্ছা, আমাদের আয়ন শনাক্তকরণ কিন্তু আমরা চাইলে স্কিপ করতে পারি, কিন্তু আয়ন শনাক্তকরণ স্কিপ কেন করা যাবে না, কারণ যেহেতু প্র্যাকটিক্যালে দেওয়া আছে এই জন্য কিছু কিছু এমসিকিউ আমরা একটু মুখস্থ করে রাখবো। হ্যাঁ, আই হাই ভাইয়ার চুল, কিসে চুল মারুম কিন্তু সবগুলারে। ওকে, সো আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমাদের কিছু কিছু এমসিকিউ আমরা একটু মুখস্থ রাখবো, যেমন Fe2 প্লাস Fe3 প্লাস শনাক্তকরণের জন্য আমরা কোনটি ব্যবহার করি, সো সেগুলো আমাদের কিন্তু একটু মুখস্থ রাখতে হবে। আয়ন শনাক্তকরণ একদম স্কিপ করে যেও না। হ্যাঁ, ওকে, সিউট কপার 2 প্লাস আয়ন শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয় দেখছো, যশোর বোর্ড 2021 আয়ন শনাক্তকরণ থেকে কিন্তু এমসিকিউ করতেছে, সো এগুলো আমরা একটু মুখস্থ রাখবো। হ্যাঁ, কপার 2 প্লাস শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করা হয়, একটু মুখস্থ রাখো। যেমন বেরিয়াম নাইট্রেট সালফেট আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়। তারপর ক্যালসিয়াম 2 প্লাস শনাক্তকরণের জন্য আমরা অ্যামোনিয়াম অক্সালাইড ব্যবহার করি। এই জিনিসপত্রগুলো একটু মুখস্থ করে রাখো, বিশেষ করে যে কোশ্চেনগুলো বিগত বছরগুলোতে এসেছে। ওকে, টিরিক্স শিখায় দেন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 18 গ্রাম দ্রব দ্রবীভূত থাকলে দ্রবণটির দ্রাব্যতা কত? ওকে, আমাদের সেই পরিচিত ফর্মুলা S A পোলাপান মনে হয় জোরে চিল্লানি দিয়ে উঠছে, যেন ফোন ভেঙে গেছে। 100, ঠিক আছে, একটু চার্জে বসে রাখো তো, 2% চার্জ আছে। ওকে, তাহলে আমাদের দ্রবের ভ্যালু কত দেওয়া আছে দেখো তো, 18। এরপর দ্রবণ কত দেওয়া আছে, 200, তাই না? দ্রবণ 200 দেওয়া আছে, 200 মাইনাস 18 ইন্টু 100। পোলাপান ক্যালকুলেটর হাতে নাও, দেখো তো এটা কত আসে। 18 বিয়োগ করলে 182 ইন্টু 100। দ্রুত, আমি যেন ফোনের দিকে তাকাইলেই অ্যান্সার পাই। একটু হেল্প করো সবাই, সবাই একটু হেল্প করো, সবাই একটুখানি হেল্প করো, ক্যালকুলেশন করে হেল্প করো তাড়াতাড়ি। পারবেন কেন? বি হবে পটাশিয়াম ফেরো। উত্তর করতে এত লেট হচ্ছে কেন? কত? 9.5 না 9.0? মুখে মুখে 18 182 মধ্যে 20 যদি হয় 10, তাইলে 18 পয়েন্ট আসতে পারে অবশ্য। 9.8। সম্পৃক্ত দ্রবণ যেহেতু বলেছে, এই জন্য ক্যাপিটাল এম এর ভ্যালুটা হচ্ছে আমাদের 200, আর দ্রবের ভ্যালু হচ্ছে 18। তাহলে আমরা এই ক্ষেত্রে দ্রাবকটা বের করে নিব কত, 182। পোলাপান এতক্ষণ লাগে, আচ্ছা মিসিং থাকবে কেন? এই যে ক্যালকুলেটর করতে দিলে ক্যালকুলেশন করো না তোমরা। ডিভাইডেড বাই, নামটা পড়ানো দরকার তোমাদের এক একটার, ইন্টু 100। 9.89 দেখাচ্ছে, আমরা 9.89 তো নাই আমাদের, 9.89 নাই। আচ্ছা, আমাদের দেখো এই যে 200 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে এটা কিন্তু কোনোভাবেই ভুল করে তোমরা দ্রাবক নিয়ে ক্যালকুলেশন করো না, কারণ এটা হচ্ছে আমাদের কিসের ভ্যালু বলো তো, এটা হচ্ছে দ্রবণের ভর 200 গ্রাম। এবার হচ্ছে ঢাকা বোর্ড 2021-এ আমাদের কিন্তু একটা কোশ্চেন এসেছিল, যেটা অনেকেই তোমরা দ্রাবক ধরে নিয়ে ক্যালকুলেশন করেছিলে। এত গ্রাম সম্পৃক্ত দ্রবণে, তার মানে এটা কিসের ভ্যালু বলো তো, দ্রবণের ভর। আর 18 গ্রাম দ্রবীভূত থাকলে দ্রবণটির দ্রাব্যতা কত? হ্যাঁ, সো সেক্ষেত্রে আমাদের 9.89 হচ্ছে আমাদের উত্তর। সো এক্ষেত্রে উত্তর হচ্ছে 9.89। সো আমাদের 10 এর কাছাকাছি উত্তরও নাই, সো সেক্ষেত্রে আমাদের উত্তর এক্ষেত্রে মিসিং। সো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। ওকে, হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে প্যাশসেন সৃষ্টি হয় কোন অঞ্চলে? তোমাদেরকে বলেছিলাম যে বামার, এরপর হচ্ছে লাইমেন, অলরেডি কিন্তু সেম কোশ্চেনটা সলভ করেছি। এবার বাকি যে তিনটা, এটা হচ্ছে আমাদের আল্ট্রাভায়োলেট, এটা হচ্ছে ভিজিবল, এবং বাকি তিনটাই হচ্ছে ইনফ্রারেড। তাহলে আমাদের এখানে কোশ্চেন করেছে কোনটা, প্যাশসেন। লাইমেন বামার, প্যাশসেন তার মানে ইনফ্রারেড। আল্ট্রাভায়োলেট মানে অতি বেগুনি, এটা দৃশ্যমান, এটা হচ্ছে অবলোহিত অবলোহিত অবলোহিত। অর্থাৎ লাস্টের তিনটার জন্য আমরা মাথায় রাখবো অবলোহিত অঞ্চলে অবস্থিত। সিকিউ আসলে হ্যাঁ অবশ্যই ওভাবেই দিবা। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। দ্রাব্যতার গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? দ্রাব্যতার গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? কিছুক্ষণ আগে আমি সেম কোশ্চেনটা তোমাদেরকে সলভ করে দেখিয়েছি, কিছুক্ষণ আগেই, ঠিক আছে? মাত্রই কিন্তু এই ধরনের কোশ্চেন আমরা সলভ করলাম।
স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে আছে না এখানে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা দ্রাব্যতার গুণফল বা কেএসপি নিয়ে ক্যালকুলেশন করি। ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীতে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য দীর্ঘ? আবারও সেই সূত্রটাতে চলে যাই, মহা, গামা, রঞ্জন, অতি, দৃশ্যমান, এরপর অবলা, এরপর হচ্ছে মেয়ের রেডিও। ঠিক আছে, অবলা, মেয়ের রেডিও। এক্ষেত্রে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি হচ্ছে বাড়তেছে। আমাদের বলেছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে সবার নিচে কে আছে দেখি তো, মহা, গামা, রঞ্জন, অতি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও। এটা হচ্ছে রেডিও বা টেলিভিশন। ঠিক আছে, রেডিও বা টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটা পাচ্ছি? দেখো তো, আল্ট্রাভায়োলেট অনেক উপরে, আইআর অনেক উপরে। আইআর মানে হচ্ছে তোমার অবলোহিত, অতিবেগুনি মানে আল্ট্রাভায়োলেট, এক্স রে রশ্মি মানে হচ্ছে রঞ্জন বা এক্স রে। সো দেখো আমাদের এই ক্ষেত্রে উত্তর হচ্ছে টিভি, বেতার তরঙ্গ দৈর্ঘ্য বা টিভি। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এই সিকোয়েন্সটা মুখস্থ রাখলে তুমি শক্তির সিকোয়েন্স জানবা, তুমি ফ্রিকোয়েন্সির সিকোয়েন্স জানবা, তুমি তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স জানবা। ওকে, সো এই ক্ষেত্রে উত্তর হচ্ছে টিভি। উপর থেকে নিচের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, উপর থেকে নিচে গেলে শক্তি কমতেছে, উপর থেকে নিচের দিকে গেলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কমতেছে, নিচের থেকে উপরের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, নিচের থেকে উপরের দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমতেছে, মানে শক্তির মান বাড়তেছে এবং কম্পাঙ্কের মান বাড়তেছে। এটা আমরা একটু মুখস্থ করে রাখবো। 58 নাম্বার, যখন l সমান 2 n সমান 3 কোন অরবিটালটি সঠিক? n সমান 3 l সমান 2, তার মানে বুঝতেই পারতেছো 3 এবং l সমান 2 হলে কি হয় বলো তো? d হয়। তার মানে অটোমেটিক্যালি কত সহজ কোশ্চেন, এটা কি কোনো কোশ্চেন এসব কোশ্চেন দেওয়া দরকার ছিল? আমার n সমান 3 l সমান 2। তোমরা কি ভুল করতে পারো জানো? যে তোমার এই প্রথমে l আছে পরে n আছে, এটা জাস্ট একটু মিস সিকোয়েন্স করে ফেলতে পারো। যে n এর মান যত দেওয়া আছে l এর মান আমাদের সাধারণত কি থাকে, n এর পরে l থাকে, তো l এর পরে n থাকতেছে, এটা তো হয় না, হয়ে যায়। সো পরবর্তী কোশ্চেন, নিচের কোন অরবিটালটি সম্ভব? 1p সম্ভব না। এটার জন্য আমরা কি মাথায় রাখতে বলেছিলাম? 1 এর ক্ষেত্রে একটা সম্ভব, 2 এর ক্ষেত্রে 2টা সম্ভব, 3 এর ক্ষেত্রে 3টা অরবিটাল সম্ভব, 3p এবং 3d। 4 এর ক্ষেত্রে 4টা সম্ভব, 4s, 4p, 4d এবং 4f। এরপর 5, 6 এবং 7 এর জন্য সবগুলো সম্ভব। তাহলে আমরা দেখব 4 এর ক্ষেত্রে একটা সম্ভব, গুড। 3 এর ক্ষেত্রে 3টা সম্ভব ছিল, 3f নাই। 2 এর ক্ষেত্রে 2টা সম্ভব ছিল, 2d নাই। উত্তর পেয়ে গেছি। পরবর্তী কোশ্চেন, নিচের কোন আয়নগুলো ইলেকট্রন সংখ্যা আর্গন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান? আর্গন মানে হচ্ছে 18। সো আমরা ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে যদি দেখি, ক্যালসিয়াম 2+ এ আমাদের ছিল হচ্ছে 20, এক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 18টা। অ্যালুমিনিয়াম 3+, এর প্রোটন সংখ্যা ছিল 30, তার মানে এর প্রোটন সংখ্যা হচ্ছে, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। ক্লোরিন মাইনাস ছিল 17টা, একটা গ্রহণ করাতে হয়েছে 18টা, তার মানে অ্যালুমিনিয়াম 3+ বাদ 1 এবং 3। তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম 1 এবং 3। এগুলো আমাদের কিন্তু খুবই ইজি কোশ্চেন, দিনাজপুর বোর্ডে সাধারণত খুব সহজ সহজ কোশ্চেন হয়। তোমরা জানো যে যশোর বোর্ডে, কুমিল্লা বোর্ডে এবং কিছু কিছু ক্ষেত্রে ঢাকা বোর্ডে কোশ্চেনগুলো একটু কমপ্লেক্স করে। কুমিল্লা বোর্ড তো সবসময় বলো যে ভাই ক্লাস করলে কমন পড়ে না, ক্লাস করলে কমন পড়ে না। গতবার প্রমাণ দেখাইছিলাম না যে কুমিল্লা বোর্ডে কমন পড়ছে, এবারও কমন পড়বে। শুধু সিকিউ না, এমসিকিউ কমন পড়বে। কক্ষ তাপমাত্রায় 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 15 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে দ্রাব্যতা কত? এই জায়গাটাতে তোমরা কিন্তু ফুল করতে পারো। দেখো আমাদের প্রথমত ধরতে হবে যে 15 গ্রাম কি NaCl, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে দ্রব, ঠিক আছে। এরপর 60 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে, তার মানে কি ওই সম্পৃক্ত দ্রবণের ভর কত? 60 গ্রাম, হ্যাঁ। আর দ্রবের ভর হচ্ছে 15 গ্রাম। আমাদেরকে বলেছে S বের করতে। তাহলে দেখো তো S = m / M - স্মল m × 100। তাহলে আমরা স্মল m এর মানটা কত ধরবো? এখানে দেখো তো 15 দেওয়া আছে, তাই না? আর m - m তো হচ্ছে দ্রাবক, আমাদের বড় mটা হচ্ছে বড় জিনিস মানে বড় মান, অর্থাৎ দ্রবণের ভ্যালু। তাহলে দ্রবণের ভ্যালু কত দেওয়া আছে? 60 দেওয়া আছে, তাই না? হ্যাঁ, 60 দেওয়া আছে। 60 মাইনাস কত দিব? স্মল m এর মানটা হচ্ছে 15 × 100। দেখো তো কত আসতেছে? 15 / 45 × 100। একটু দেখো তো ক্যালকুলেশন করে, অনেকক্ষণ পরে কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে দিলাম। 15 ভাগ 45 × 100। ওকে, উত্তর বলবো না, তোমরা উত্তর করো।
দিনাজপুর বোর্ড, বরিশাল বোর্ডও কঠিন করে। যে যেই বোর্ডে সেই বোর্ডের কথা বলে, এই বোর্ডেও কঠিন কোশ্চেন করে। যে যেই বোর্ডের সেই বোর্ডের কথা বলবে যে এই বোর্ডে কঠিন। কঠিন বললে খুব পার্ট হয় না, কঠিন বললে খুব পার্ট হয়। ওকে, 33.33 না? গুড। কারণ দেখো এটা আমরা খুব শর্টলি সলভ করে ফেলতে পারি। এখানে 3, এখানে 33.33, মুখে মুখে হয়ে যায়। অনেকে ধরো ক্যালকুলেটর ভেঙে ফোন টোন দেখা যাচ্ছে ফেলে দিয়ে এটার ক্যালকুলেশন করছো। ওকে, সো দেখো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আমাদের আর কোশ্চেন আছে মাত্র 15টা। 15টা আমরা 15 সেকেন্ডে শেষ করে ফেলি, চলো ঠিক আছে। ওকে, পি অরবিটালের আকৃতি কিরকম? দেখো এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকৃতির, অ্যাকচুয়ালি গোলাকার না, গোলাকৃতির। ওকে, সো পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির, ডাম্বেল আকৃতির। ডি হচ্ছে ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল। ঠিক আছে, এখানে আমাদের কি চাইছে? আমাদের চাইছে পি অরবিটাল, তার মানে পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতির। পরবর্তী কোশ্চেনে চলে যায়। হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে অতি বেগুনি অঞ্চলে কোন সিরিজ উৎপন্ন হয়? আল্ট্রাভায়োলেট হচ্ছে লাইমেন, আল্ট্রাভায়োলেট হলো লাইমেন। ঠিক আছে, লাইমেনটা হচ্ছে আল্ট্রাভায়োলেট। আচ্ছা, আমাদের অপশনগুলোতে একটু ভুল আছে। অতিবেগুনি অঞ্চলে কোনটি উৎপন্ন হয়? উত্তর হচ্ছে লাইমেন, লাইমেন। হ্যাঁ, অপশনটা একটু কারেক্ট করে নিতে হবে। কত নম্বর ছিল এটা? 63 নম্বর। কোনটির ক্ষেত্রে বোর পরমাণু মডেল প্রযোজ্য? হাইড্রোজেন প্লাসের ক্ষেত্রে না, হিলিয়াম 2 প্লাসের ক্ষেত্রেও না, লিথিয়াম 2 প্লাসের ক্ষেত্রে। এই কোশ্চেনটা অলরেডি আমরা সলভ করেছি। 1 ইলেকট্রন বিশিষ্ট মৌলের ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। পটাশিয়াম পাইরোএন্টিমোনেট নিম্নের কোন আয়ন শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়? K2H2Sb2O7, K2H2Sb2O7। পটাশিয়াম পাইরোএন্টিমোনেট দিয়ে সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়, সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়। ক্যালসিয়াম 2 প্লাস, যেমন আমরা পটাশিয়াম পাইরোএন্টিমোনেট দিয়ে সোডিয়াম প্লাস শনাক্তকরণ করি। ক্যালসিয়াম 2 প্লাস শনাক্তকরণ করার জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করি। জিঙ্ক 2 প্লাস শনাক্তকরণ করার জন্য পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট ব্যবহার করি, অথবা পটাশিয়াম ফেরোসায়ানাইড ব্যবহার করি জিঙ্ক 2 প্লাস শনাক্তকরণ করার জন্য। আর অ্যামোনিয়াম প্লাস, এটা তোমরা নেসলার বিকারক নাম শুনেছি না? সো সেভাবে আমরা শনাক্তকরণ করে ফেলি। পরবর্তী কোশ্চেনে চলে যাই। কোয়ান্টাম সংখ্যা বাড়লে কি হয়? কোয়ান্টাম সংখ্যা বাড়লে জিম করা হয়। কোয়ান্টাম সংখ্যা মানে কি? n প্লাস এল, এর ভ্যালু যদি বাড়ে তাহলে কি শক্তি বাড়ে না? কোয়ান্টাম সংখ্যা বাড়লে পরমাণুর আকার কমে, ব্যাসার্ধ কমার পর শক্তি বাড়ে। ওকে, সো পরবর্তী কোশ্চেনে চলে যাই। পি উপশক্তি স্তরে এল এর মান 1, ঠিক আছে। এম এর মান +1 0 -1, স্মল এম হবে অ্যাকচুয়ালি। অরবিটাল সংখ্যা 3। হ্যাঁ ঠিক আছে, সো আমাদের 1 2 3 হবে এই ক্ষেত্রে উত্তর। এগুলো কিন্তু খুবই সহজ কোশ্চেন। প্রথম 50টা করার পরে বাকি কোশ্চেনগুলো কিন্তু দেখো অনেক ইজি মনে হচ্ছে, তাই না? একদমই সহজ। আজকের ক্লাস শেষ করে কাউরে যদি দেখছি যে নোট ঠিকঠাক মতো করা হয়নি, তাহলে কিন্তু একদম অবস্থা খারাপ করে ফেলো, গ্রুপ থেকে ব্লক করে দিব কিন্তু। এর এতক্ষণ ধরে ক্লাস করতেছি, প্রায় 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি। এই ক্লাস পরবর্তীতে কি আর 2 ঘন্টা ধরে দেখবো না? এই ক্লাসটা পরবর্তীতে রিভিশন করবো 10 মিনিটে। 10 মিনিটে যখন তুমি রিভিশন করতে যাবা, কিভাবে রিভিশন করা যাবে? যদি তোমার নোট খাতা করা থাকে তাইলেই কেবল রিভিশন করা যাবে। সো ক্লাসের 1 ঘন্টার মধ্যে সবার নোট যেন রেডি হয় এবং বন্দিপাশলা গ্রুপে সবার নোট যেন দেখতে পায়। ফ্রিতে ক্লাসগুলো নেওয়া হচ্ছে মিশন এইচএসসিতে, পুরোটাই ফ্রিতে কমপ্লিট করা হবে। তো সেক্ষেত্রে যদি নোট খাতা কাউরে না দেখছি, বাসায় কিন্তু নালিশ দিব সবগুলার। ওকে, সো চলো আমাদের আর এমসিকিউ বাকি আছে 10টা। শক্তি বাড়ে, হাহা টাইপের এমসিকিউ। গুড, এগুলো হচ্ছে হাহা টাইপের এমসিকিউ। আচ্ছা, পরবর্তী এমসিকিউ। নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ দেখায়? ওকে, সুন্দর একটা কোশ্চেন। হলুদাভ সবুজ বর্ণ। সো দেখো, ক্যালসিয়াম আমাদের কি কালার দেখায়? ইটের মতো লাল। আয়ন শনাক্তকরণ থেকে প্রায় বোর্ডে কিন্তু কোশ্চেন করতেছে। তোমরা অনেকে কমপ্লেইন করছো যে ভাই এখান থেকে আমাদের শর্ট সিলেবাসে কোশ্চেন হয় না। এটা হচ্ছে সোনালী হলুদ বর্ণের অধক্ষেপ দেখায়। এরপর হচ্ছে পটাশিয়াম হচ্ছে বেগুনি কালার দেখায়। ওকে, আর ব্যারিয়াম অ্যাকচুয়ালি বাটিতে, ঠিক আছে, বলেছিলাম না বাটিতে কাঁচা আপেলের জুস, মনে আছে? বাটিতে কাঁচা আপেলের জুস, ওই যে শরবত খাইতে খাইতে একটা ভিডিও দিছিলাম না তোমাদেরকে? সো এইটাই হচ্ছে আমাদের সেই কাঁচা আপেলের মতো সবুজ কালার, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হলুদাভ সবুজ। কাঁচা আপেলের মতো। আজকে নোট করি নাই, মাইর দিব কিন্তু, ঠিক আছে? নোট করি নাই মানে ফাজলামি করো, নোট করি নাই ফাজলামি করো এক একটা।
ওকে, নোট যদি জমা না দেখছি রে, ওই ক্লাস শেষ করে নোট করে তারপর ঘুমাতে যাবে এক একটা। নেক্সট ক্লাস হবে মানে নেক্সট ক্লাস আর কোনোদিনই নিব না। সো ব্যারিয়াম কাঁচা আপেলের মতো সবুজ রং, ঠিক আছে, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় হলুদাভ সবুজ। ওই যে সোতে সোডিয়াম, সোতে সোনালী হলুদ শিখাইছিলাম না ক্লাসে, কপার কাপুরুষ, পটাশিয়াম কালো বেগুন, ওই ক্লাসটা দেখবা। আমাদের এক্ষেত্রে উত্তর হচ্ছে ব্যারিয়াম। পরবর্তী কোশ্চেন, X2Y3 লবণের দ্রব্যতার গুণফলের একক। আচ্ছা, খুবই সহজ, আমাদের দ্রব্যতার গুণফল বের করতে বলে নাই। একটা যদি হয় মোল পার লিটার, এটার পাওয়ার কত করে দেব দেখো তো 5, খুবই ইজি। দেখো মোল টু দি পাওয়ার 5 পার লিটার টু দি পাওয়ার 5, তাহলে মোল টু দি পাওয়ার 5 পার লিটার টু দি পাওয়ার 5, কোথায় আছো কোথায় আছো সাড়া দাও, কতে আছে মোল টু দি পাওয়ার 5 পার লিটার টু দি পাওয়ার 5। পরবর্তী কোশ্চেন, ক্রোমিয়াম পরমাণুতে বিদ্যমান বেজোড় ইলেকট্রন সংখ্যা। ক্রোমিয়াম পরমাণুর সর্ববহিস্থ স্তর কিরকম দেখতে? আর্গন 4s1 3d5। সো বেজোড় ইলেকট্রন কয়টা বিদ্যমান ক্রোমিয়াম পরমাণুতে বিদ্যমান বেজোড় ইলেকট্রন কয়টা? তাহলে দেখো তো 4s1 এ একটা, 3dxy1 এ একটা, 3dyz1 এ একটা, 3dzx1 এ একটা, 3dx2-y2 একটা এবং 3dz2 একটা। তাহলে 1 2 3 4 5 6টা একের ঘরের নামটা পড়লে হয়ে যাচ্ছে, দেখছো? সো ক্রোমিয়াম পরমাণুতে বিদ্যমান, তোমাকে কখনো কখনো বলবে যে ইলেকট্রন কয়টা, কখনো কখনো বলবে বেজোড় ইলেকট্রন কয়টা। আমরা সেম টাইপের একটা কোশ্চেন কিছুক্ষণ আগে দেখেছিলাম, Fe2+ আয়নে বেজোড় ইলেকট্রন কয়টা? বেজোড় ইলেকট্রন কয়টা? Fe2+ আয়নে ডি তে ইলেকট্রন থাকে কিন্তু 3d6, কিন্তু এক্ষেত্রে বেজোড় ইলেকট্রন থাকে হচ্ছে 4টা, কারণ xy তে 2টা, বাকি সবগুলোতে একটা একটা করে। সো এই ধরনের কোশ্চেন কিন্তু প্রায়ই দিচ্ছে বিভিন্ন বোর্ডে, সো এগুলো আমরা একটু খেয়াল রাখবো। আবার শুধু ডি দেখলেই হবে না, আমাদের এক্ষেত্রে দেখো যে 4s1 এ কিন্তু একটা ইলেকট্রন আছে, সেটাও কিন্তু আমরা খেয়াল রাখবো। কি ফরহাদ কিসে কান্নাকাটি করো কেন? তোমাদের ফরহাদ ভাইয়ার ক্লাস আছে প্রতি শুক্রবার এবং শনিবার বিকাল 3টায়, ঠিক আছে, বিকাল 3টায়। সেখানে এই যে যেসব পড়তেছো না, এগুলোর বেসিকের উপর কিন্তু ক্লাস নেবে। গুণগত রসায়নের অনেক পোলাপানের দেখছি বেসিকের সমস্যা আছে, কোয়ান্টাম সংখ্যা ঠিকঠাক মতো বোঝো না, পরমাণুর মডেল বোঝো না ঠিকঠাক মতো, ইলেকট্রন সংখ্যা, অরবিটাল সংখ্যা, এগুলো কিচ্ছু বোঝো না। সো এই ক্লাসগুলো প্রতি শুক্রবার এবং শনিবার বিকাল 3টায় কিন্তু ক্লাসগুলো করবা। সবগুলো ক্লাসে যেন দেখি তোমাদের সবগুলোর, আমি কিন্তু প্রেজেন্ট নিতে আসবো, ঠিক আছে? এখানে যেই পোলাপানগুলো কমেন্ট করতেছে সবগুলোর প্রেজেন্ট নিতে আসবো তখন। গুড গুড গুড। পরবর্তী কোশ্চেন, উদ্দীপকের আলোকে পরবর্তী কোশ্চেনের উত্তর দাও। N+NH4CNS, ওই যে লাল বর্ণের দ্রবণ কিছুক্ষণ আগে দেখালাম, কই? আরে অপশন ভুল রে, কিরকম কোশ্চেন? আচ্ছা, দ্রবণটি লাল বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক। এটা কিরকম হতে পারে? কোনটি শক্তি সর্বাধিক এটা হতে পারে? যেমন দেখো বেনি আসহ কলা, তো দেখো এটার ল্যামডা বেশি আর এটার হচ্ছে ল্যামডা কম। আর আমরা কি জানি E = hc/λ, তাহলে E এর সাথে ল্যামডা সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে বলতে পারি এর E কম নাকি E বেশি? শক্তি বেশি, অ্যাকচুয়ালি এর শক্তি কম, মানে জিম করে না। আবার দেখো E = h নিউ, E এর সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? সমানুপাতিক, E সমানুপাতিক নিউ। তাহলে এক্ষেত্রে বলতে পারি যে এর কম্পাঙ্ক বেশি, এর হচ্ছে কম্পাঙ্ক কম। তো এই অনুযায়ী তুমি বলতে পারো যে ধরো কোনটা শক্তি বেশি, তাহলে বেনি আসহ কলার মধ্যে যে সবার উপরে তার শক্তি সব থেকে বেশি, তাহলে বে হচ্ছে এর শক্তি বেশি। এরকম টাইপের কোশ্চেনটা হতে পারে, একটু টাইপিং মিস্টেক আছে, হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। নিচের কোন বর্ণের আলোক রশ্মি ফোটনের শক্তি সর্বাধিক? এই যে সেই কোশ্চেন বাবা, বেগুনি। পরবর্তী কোশ্চেন, 28 নিকেল এর কতগুলো ইলেকট্রনের ক্ষেত্রে N+L = 4 হয়? তার মানে নিকেল 28, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8, হ্যাঁ 28। ওকে, তাহলে N+L = 4 হয় কোথায় কোথায়? যেখানে যেখানে 3p আছে না, 3p আর 4s আছে। তাহলে দেখো 3p আর 4s, 3p তে N+L = 3 + 1 = 4, 4s এ N+L = 4 + 0 = 4, 3d তে কিন্তু 5। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন আছে 6টা, এক্ষেত্রে ইলেকট্রন আছে 2টা, তাহলে অ্যান্সার হচ্ছে 8।
আটটা ইলেকট্রনের ক্ষেত্রে n+l এর মানটা হচ্ছে 4 হয়। খুবই টেকনিক্যাল কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ, খুবই টেকনিক্যাল কোশ্চেন। পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছে 74 নাম্বার। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্যতার গুণফল এত হলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রব্যতা কত? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে ভেঙে ফেলো। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি ভেঙে ফেলো তাহলে ক্যালসিয়াম 2 প্লাস 2 OH মাইনাস, এটা যদি S হয় এটাও S, এটা হচ্ছে 2S, তাহলে KSP কত হবে? 4S কিউব হবে। আমাদের কাছে চাইছে কি দ্রব্যতা কত, তাহলে দ্রব্যতা গুণফলের মান কত? এই বাচ্চারা ক্যালকুলেটর হাতে নাও। 42 × 10⁻⁵ is equal to 4S কিউব। S is equal to cube root 4.42 × 10⁻⁵ divided by 4। উত্তর কত? আমি যেন ফোনের দিকে তাকাইলে উত্তরটা দেখতে পাই। কই 8টি কেন? আগের কোশ্চেন। ফরহাদ ভাইয়াকে দেখান, তারপর মাপ করুম। আমার ভুল হয়ে গেছে, মাপ করে দাও। ভাইয়াও ডায়লগ মারে, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। না, ওর আরো কিছু ভিডিও দেখলাম, ওই যে ভুল হয়ে গেছে ভিডিও, যারা শুধু ডান্স করতেছে, দেখছো? আমার ভুল হয়ে গেছি, ক্ষমা করে দেন। 500 টাকা চুরি করে একটা খাটের নিচে বলাই, পরে জোরে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে। সিদ্দিক, সিদ্দিক তোর নাম কি? গাইবান্ধার কে কে আছে দেখি তো, নাম কি? সিদ্দিক। সিদ্দিকের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ভিডিওটা বের করি। সিদ্দিক, সিদ্দিক কই? এই যে সিদ্দিকের পাইছি। এই দেখি তো, সিদ্দিক খতিব, ধূপতলা। ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। এই এত লম্বা ক্লাস নিয়ে আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও তোমরা। প্লাপান হাহা দিলে কিন্তু ক্লাস শেষ করে দিব এখনই। নোট জমা দিব না, না নোট জমা না দিলে এই যে পরে ক্লাস কিন্তু করতে দেব না। 2.23 × 10⁻², 2.23 × -2, 2.23, এটা তো অপশনে নাই। কোনটা বি? খতিব, গাইবান্ধা একজন আছে, মহিলা স্যার। ধূপতলা বলে, ধূপতলা। ধূপতলা না ঘুপতলা? ক্ষমা করে দেন। হ্যাঁ, উত্তর বলে না কেন? বি, 2.23 × 10⁻²। আচ্ছা, এটা না। ওকে, আমাদের আর এমসিকিউ আছে 2টা বা 3টা। আমি গাইবান্ধা, ক্ষমা করে দিন। আরিফ আছে গাইবান্ধার। কিরে আরিফ? রেমন আচার্য, লোকটা চোর হলেও ভালো আছে। তোমাদের লাস্ট এমসিকিউতে আরেকটা এমসিকিউ আছে। আচ্ছা, আমাদের 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 50 গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রব্যের দ্রব্যতা কত? অলরেডি কিন্তু আমরা এগুলো পড়িয়েছি তোমাদের, তাই না? তো দেখো, 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, তার মানে আমাদের সেই সূত্রটা আমরা 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাসটা শেষ করে ফেলবো। m - m × 100। সো এটা তোমরা করতে পারবে, আমি আর করাচ্ছি না। হ্যাঁ, সো দেখো এক্ষেত্রে আমাদের স্মল এম এর মানটা কত রাখবা? তোমাদের স্মল এম এর মানটা হচ্ছে দ্রব্য 50 গ্রাম, আর নিচে হচ্ছে 150 - 50 × 100। সো দেখো আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেছে। সেম কোশ্চেনটা আমি এর আগেও সলভ করিয়েছি তোমাদের। 100 × 100, তার মানে উত্তর হচ্ছে 50। উত্তর হচ্ছে 50। সো আমাদের লাস্ট এমসিকিউতে চলে যাচ্ছি। লাস্ট এমসিকিউটা কি? লাস্ট এমসিকিউ, PbCl2 এর দ্রব্যতার গুণফল এত হলে Pb2+ এর ঘনমাত্রা কত মোল পার লিটার? ওকে, জাস্ট আমাদের দ্রব্যতা বের করলেই হচ্ছে। সো এটাও তোমরা করতে পারবা, এটা বাসায় করবা তোমরা। হ্যাঁ, এটা তোমরা বাসায় করবা। সো আজকের দিনে দেখো আমরা 77টা এমসিকিউ কমপ্লিট করলাম। আমার মনে হয় যে এখন গুণগত রসায়ন থেকে যে কোনো এমসিকিউ আসলে তোমরা অ্যান্সার করতে পারবা, যেমন পরমাণুর মডেল, অরবিটাল, বিভিন্ন নীতি, ইলেকট্রন বিন্যাস, এরপর আমাদের যে বর্ণালী সেগুলো রিলেটেড, এরপর হচ্ছে আয়ন শনাক্তকরণ বাদ দিই নাই কিন্তু, আয়ন শনাক্তকরণ শর্ট সিলেবাসে নেই, তারপর কিন্তু আমি পড়িয়েছি। এরপর দ্রব্যতার গুণফল, আয়নিক গুণফল, ইভেন ক্রোমাটোগ্রাফি থেকেও কোশ্চেন ছিল, সবগুলো টপিকে কিন্তু আমি টাচ করার চেষ্টা করেছি। সো দেখো, সিকিউ প্রায় 30+ সিকিউ কমপ্লিট করলাম এবং এমসিকিউ 77টা এমসিকিউ কমপ্লিট করছি। তার মানে
বোর্ডে যতগুলো এমসিকিউ আমি পাইছিলাম সবগুলোই আমি কালেক্ট করে সবগুলো কিন্তু সলভ করে দিলাম।